শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক, দায় মুক্তির 23তম পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রিয় নেত্রী, আপনাকে আমরা স্বাগত জানাই। আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন, এজন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজ 18 মার্চ 2025 মঙ্গলবার। গতকাল ছিল 17 মার্চ, বিশ্বের মুক্তিগামী মানুষের অনুপ্রেরণা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আজ পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই মহান পুরুষকে, যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া, যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস, যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সে পুরুষ যার নামের উপর জরে মুক্তিযুদ্ধের জয়ধ্বনি। একজন মানুষ যে দেশ ও জাতির সামর্থক হয়ে উঠতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি। বঙ্গবন্ধু আমাদের স্বাধিকার আন্দোলনের নেতা, আমাদের দীর্ঘ সংগ্রামের ভিতর দিয়ে অর্জন এই স্বাধীন বাংলাদেশ। সেই সংগ্রামে তিনি ছিলেন নেতা, তার নামে পরিচালিত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। নির্ভয়ে পথ চলার উদাহরণ সৃষ্টি করেছিলেন তিনি। প্রিয় দর্শক, দায় মুক্তির আজকের পর্বে আমরা কথা শুনব খুনি ইউনুসগঞ্জের নির্মম হত্যাকাণ্ডের শিকার 6 জনের পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের সবাইকে গত বছর 4 আগস্ট বিকেলে লক্ষ্মীপুর শহরে তমিজ মার্কেটের কাছে একই জায়গায় একই সময় একই সঙ্গে পিটিয়ে কুপিয়ে বর্বরভাবে হত্যা করা হয়। শহীদ হন লক্ষ্মীপুর পৌরসভার 1 নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আকিবুল হাসান রিফাত। লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আহমেদ শরীফ। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তানজিদ হায়দার রিয়াজ। লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য তৌহিদ কবির রাফি। লক্ষ্মীপুর সদরের 1 নম্বর ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ মিজি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ তৌফিকুল আনোয়ার, তিনি শহীদ আকিকুল হাসান রিফাতের বাবা। আছেন শহীদের মা রেহেনা আক্তার এবং শহীদের ছোট ভাই মেহেদি হাসান সাজিন। আছেন লক্ষ্মীপুর জেলার টুমচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শান্ত, তিনি শহীদ হারুনুর রশিদের পুত্র। আছেন রৌশন আক্তার, তিনি শহীদ আহমেদ শরীফের সহধর্মিণী। আছেন নূরজাহান বেগম, তিনি শহীদ তানজিদ হায়দার রিয়াজের মা। আছেন শহীদের বড় ভাই তানবীর হায়দার চৌধুরী রিঙ্কু। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, তিনি শহীদ তৌহিদ কবির রাফির বাবা। আরও আছেন কুলসুম আক্তার, তিনি শহীদ ইউসুফ মেজির সহধর্মিণী। আছেন শহীদের কন্যা জান্নাতুল ফেরদৌস সাথী। যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কল্যাণময়ী নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। শ্রদ্ধেয় নেত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
যারা স্বজন হারা বেদনা দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের শুধু আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনাদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাতে পারি। যে কষ্ট, যে ব্যথা বেদনা নিয়ে আপনার দিন কাটাতে হয়, সেটা আমি বুঝতে পারি। সান্ত্বনা দেবার ভাষা আমার নাই, কারণ আমিও এক স্বজন হারা। আমি, আমার ছোট বোন বেঁচে আছি, আমাদের পুরো পরিবারকেই ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সব আমরা কেড়ে নিয়েছে আমাদেরকে। আর এরপরও দেশের সেবা করতে যেয়ে বারবার আঘাতের সম্মুখীন, বারবার মৃত্যুর সম্মুখীন। আর এখন দেশ ছাড়া, ঘর ছাড়া। তবে যেখানেই থাকি, এটুকু বলতে পারি, মনটা দেশে পড়ে আছে এবং আপনাদের পাশেই আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য। চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। শুধু তাই না, একটি স্বাধীন দেশ তিনি উপহার দিয়েছেন এবং জাতি হিসেবে আমাদের একটা পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যখন বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি উন্নয়নের পথে যাত্রা শুরু করলেন, তখনই তাকে আঘাত করা হলো। 15ই আগস্ট নির্মম ভাবে হত্যা করলো। এই ধানমন্ডি প্রতিষ্ঠা আমার বাড়ি, যে বাড়ি থেকে আমার বাবা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই বাড়িতেই আবার তাকে নির্মম ভাবে হত্যা করলো। আর আমার তিন ভাই আমার বয়সে ছোট ছিল। আর রাসেল তো একেবারেই ছোট। আমার একমাত্র চাচা সহ পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমরা 2 বোন বিদেশে ছিলাম, তা হয়তো বেঁচে গিয়েছিলাম। কিন্তু আপনারা বুঝতে পারেন যে বাচ্চাটাও কত কষ্টকর। আপনজন হারা, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, একটা অদ্ভুত জীবন। আর জানি না বারবার কেন এই আঘাত আসে দেশটাকে। আমি যখন ফিরে আসার 6 বছর পরে ফিরে আসার পরে ভেবেছিলাম যে এমন ভাবে উন্নত করব যে আর মানুষের কোনো কষ্ট থাকবে না, ব্যথা বেদনা থাকবে না, মানুষ শান্তিতে বাস করতে পারবে। এবং আমার বাবার যে স্বপ্ন ছিল, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, ক্ষুধা দারিদ্র দূর করবেন, উন্নত জীবন দেবেন, সেই স্বপ্নটা পূরণ করব। আর সেটা কিন্তু আমি করেছিলামও। অত এটুকু দাবি করতে পারি যে এই 2024 সালের 5ই আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের মানুষের জীবন অনেকটা সহজ, আর্থিক দুর্দশার থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছিল। মানুষের জীবনে অন্তত সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ এসেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই জায়গা থেকে যেন বাংলাদেশটাকে একেবারে তছনছ করে দেওয়া হলো, সম্পূর্ণভাবে দেশটাকে ধ্বংস করে দেওয়া হলো। আর দেশটাকে শুধু ধ্বংস না, এক একটা পরিবারকে ধ্বংস করা, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, মানুষকে নির্মম ভাবে হত্যা। এবং এই হত্যা কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যার আমদে কুপিয়ে কুপিয়ে হত্যায় কি ধরনের বিভৎসতা, জঘন্য নোংরা বিভৎস, তা আমরা দেখলাম। এত নিষ্ঠুরতা মানুষের ভিতরে ছিল কেন? সবাই, আমি যখন কাজ করি, উন্নয়ন করি, আমি তো সকলের জন্য করেছি। আমি তো কোনো দলমত বেছে করিনি। কাজে উন্নয়নের সফলটা সবাই তো সবার ঘরেই পৌঁছে গেছে, আর এই সুফল সবাই ভোগ করছিল। তারপরে কেন ওই একটি মানুষের ক্ষমতার লোভ একটি দেশকে, একটি জাতিকে কিভাবে ধ্বংস করে, সেটি হচ্ছে বড় কথা। জনগণের কল্যাণে কোনো কাজ নেই, কিন্তু মানুষের ধ্বংসের কাজটা ভালোই জানে। যাক, আমি বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের কথাই শুনতে এসেছি, কারণ আমি তো সবসময় বক্তৃতা দিয়েছি এবং দিয়েও যাচ্ছি, কিন্তু আমি আপনাদের কষ্টের কথাটাই শুনতে চাই। কারণ আর যাই হোক, নিজের যেহেতু স্বজন হারা, আপনাদের কষ্টটা আর কেউ না হোক আমি উপলব্ধি করতে পারি। তবে এই অন্যায়ের বিচার একদিন হবে ইনশাল্লাহ।
এত পাপ, এত অন্যায়, এটা আল্লাহ সহ্য করবে না। এই যে আমি আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে চাই এবং আপনাদের কথাই শুনতে চাই। তো আপনারা বলেন, আমি শুনবো। আহ, ধন্যবাদ প্রিয় নেত্রী। এখন আমরা শুনবো ভুক্তভোগী শহীদ পরিবারের সদস্যদের কথা। কথা বলবেন মোহাম্মদ তৌফিক আনোয়ার, তিনি শহীদ আকিবুল হাসান শিফাতের বাবা। আপনি বলুন। রহমানুর রাহিম। মাননীয় নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখনো বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে আমি কি বলবো, কি বলার আছে, কতটুকু বললে কতটুকু বলতে পারবো জানি না। অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত। মাননীয় নেত্রী, আমি আমার নিজের ব্যাপারে যাচ্ছি না, আমার ছেলের ব্যাপারে যাচ্ছি। আমার ছেলে মোহাম্মদ আকিবুল হাসান শিবা 1997 সালের 4 এপ্রিল দুনিয়াতে আসছে। মায়ের কোল জুড়ে একটা একটা রাজপুত্রের মতো একটা ছেলে। তাকে পেয়ে আমার 2 মেয়ের পরে আমি ছেলেকে পেয়ে আমার পরিবার, আমার পাড়া প্রতিবেশী এত বেশি খুশি হয়েছিল, আমার মৃত মা এত বেশি খুশি হয়েছিল। হাঁটে হাঁটে পা পা করে আমার ছেলে বড় হয়, তার নিজস্ব কিছু ধ্যান ধারণা, সে শুধু বাবা মা ছাড়া অন্য কারো কথা সে না, শুধু মা এবং বাবার সান্নিধ্যে সার্বক্ষণ। 1998 সালে সেই বিশ্বকাপ দেখে আমার ছেলে সেই ফুটবলের কারুকাজ সে শিখেছে। তার মামা বর্তমানে, সে একটা থানার দায়িত্বে ছিল, বর্তমানে তার মামা দেখে খুব অবাক হয়েছিল, তারা অফিসার উপভোগ করেছিল, তারা অবাক হয়েছিল। এই ছেলে আস্তে আস্তে বড় হবে, খুব মেধাবী, তার ইচ্ছা ছিল আর্টস থেকে লেখাপড়া করার। তার ক্লাস 5 যখন লেখাপড়া করে, তখন আমি ব্যক্তিগত ভাবে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে সে সব সময় আমার কাছ থেকে জানতেছে, গল্প শুনতে যেত। সবচেয়ে নির্মম যে কঠিন পরিস্থিতি হয়েছিল 15ই আগস্ট, কালো রাত্রি, জাতির জনক বঙ্গবন্ধু, সেই কাহিনী আমার ছেলে বারবার আমার কাছ থেকে শুনতে, বারবার, বাবা তুমি কাহিনীটা আবার বলো, আবার বলো, আবার বলো। আমি ছিলাম বঙ্গবন্ধুর কথা শুনতে, শেখ হাসিনার কথা। জানি না নেত্রী, জানি না কেন আমার ছেলে বঙ্গবন্ধুর প্রতি, শেখ হাসিনার প্রতি, স্বাধীনতার প্রতি এত বেশি আসক্ত হয়ে যাবে। আমার ছেলে যখন স্কুল জীবনে, আমার নিজস্ব স্কুল লেখাপড়া করতে, আমি লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী পৌর শহীদ একাডেমি শিক্ষক ছিলাম। সেই স্কুলে এসে বাবার অভান্তে দায়িত্ব সে অর্গানাইজ করে, সে ছাত্রলীগের কমিটি গঠন করে, সে সেখান থেকে কমিটি করে পূর্ণাঙ্গভাবে সভাপতি। এরপরে লক্ষ্মীপুর পৌর একটা ওয়ার্ড আমি ছাত্রলীগের সভাপতি হই। তারপরে সে আওয়ামী যুবলীগের আহ্বায়ক নির্বাচিত হয়েছে। এরপরে সে তার লক্ষ্মীপুরের মধ্যে আমাদের এমপি এম শাহজাহান কামাল রুদ্দি চৌধুরী নয়ন সহ সবাই, আমার বাবা ছাত্র, আমার বাবা ছিল লক্ষ্মীপুর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মডেল হাই স্কুলের একজন প্রভাবশালী শিক্ষক।
আমার বাবা একজন আদর্শ কৃষক ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার মাকে বলছে, যত মুক্তিযোদ্ধারা আছে সব আমার ছাত্র, এদেরকে তুমি এদেরকে তুমি উনি চাকরির সুবাদে লক্ষ্মীপুর থাকতে, এদেরকে তুমি খাওয়াবা, 2 বেলা খাওয়াইবা, 2 বেলা খাওয়াই এদের পড়াশোনার জন্য এদেরকে সহযোগিতা করিবা। আমার মাও ছিল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমরা যদিও কোনো মুক্তিযোদ্ধার সনদ পাই নাই, এরপরে যাই হোক পরবর্তীতে আমরা, আমার ছেলে, আমি আমার বাবার আদর্শ মানুষ হয়েছি। আমার আমার ছেলে আমার আদর্শ মানুষ হয়েছে, বড় হয়েছে। বড় হয়ে তার উদ্দেশ্য ছিল সে রাজনীতি করবে, পাশাপাশি আমাদের বুকে হাসি ফোটানোর জন্য সে একটা কিছু করবে। আমার ধারণা ছিল যে তাকে আমি যদি একটু টাকা পয়সা পাই, আমার শিক্ষকতা চাকরির শেষ জীবনে যে কিছু টাকা পয়সা হাতে পাই, এখন পর্যন্ত ম্যাডামদের আমি পাইনি। তারপরে আমার ছেলেকে আমি হয়তো একটু বিদেশে একটু সেটেল করে দেবো। সে বারবার বলছে যে আমি দেখলে তোমাদের পক্ষে তোমাদের আর কষ্ট দিতে হবে না। আমাকে বারবার বলছে। সর্বশেষ জুলাই আগস্ট পুরা পুরা এই জুলাই আগস্টের এই কয়েকদিন 7 তারিখ পর্যন্ত জুলাই পুরা সে অর্গানাইজে রাখতে আসে, বিভিন্ন কর্মীদের সাথে কন্টেন্ট করে রাত্রি 9টা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত সে থাকে বিভিন্ন অর্গানাইজেশন। আর আমাদের জিজ্ঞেস করলো সে আমাদেরকে সত্যি কথা বলতো, দোয়া করি তার ফেসবুক স্ট্যাটাসে সর্বশেষ দিয়েছিল প্রাপ্তি অপ্রাপ্তি বিষয় ধরনের শেখ হাসিনার প্রশ্নের কথা, এবং তার জীবনের কতগুলো স্ট্যাটাস দিয়েছিল যে তার বলেছিল যে আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য যে পাওয়াটা, সেটাই সর্বশ্রেষ্ঠ পাওয়া। এই বলে আমার ছেলেটা সেই 4ঠা আগস্ট সকালে সব নাস্তা রেডি, সে মাকে তাকে দিয়ে সে চলে গেছে নাস্তা করে নাই। মা তাকে হয়তো বারণ করবে, তাকে দিয়ে তাকে বারবার ফোন করা হয়েছে যে আমি আসি, দোয়া করি আমি যেন ভালো থাকি, তোমরা ভালো থাকো। আমাকে নিষেধ করা হয়েছে, বাবা তুমি বাইরে, বাবা তুমি বাইরে, আমি আসি, আমি তাকে আমার নিরাপদ 3টা 45 মিনিটে আমার ছেলেকে আমি সর্বশেষ অনেক কথাই বলছে, চারদিকে শুধু হায়নারা আছে, দোয়া করো আমি যেন ভালো থাকতে পারি। আর আমার চিন্তা করে নাই। এরপরে আমার ছেলেকে আর ফোন করে আর পাওয়া যায় নাই, বহু ফোন করেছে আর পাওয়া যায় নাই। পরে সেখানে গিয়ে আমার ছেলেটার লাশটা দেখার সুযোগ হয়। সর্বশেষ তিনটার সময় পায়ে হেঁটে সদর হাসপাতালে জায়গা আমার ছেলের লাশ দেখছি। পরের দিন এই ছেলের লাশ সব লাশের সাথে বারান্দায় সবাই রাখছে, বৃষ্টি বিধি পোকা মাকড় আক্রমণ। যতই বলছি আমার লাশটা আমাকে ফিরে দাও, আমার পোস্টমর্টম দরকার নেই, আমাদের কিন্তু সরকারি ভাবে তারা যাই হোক পোস্টমর্টম করতে হবে। 4টার সময় আমি আমার লাশ গ্রহণ করার পরে আমি আমার দেশে নিয়ে যাব। রাস্তা রাস্তা মাঝে আমার ছেলে লাশ নিয়ে তারা উল্লাস করে ফালাই দিকে দিদি। আমাদের আমাদের এলাকাতে অনেক শুভানুধ্যায়ী আছে, আর কিন্তু কিছু কিছু দুষ্কৃতিকারী আছে, আমার শিবিরে তারা অ্যাটাক করে রাখছে, তারা যেন আমার ছেলে জানাজা করতে দিবে না, আমার ছেলে যে ধোয়াইবে তাকে ধোয়াইতে দিবে না, জানাজা পাইতে দিবে না। এরপরে স্বল্প পরিসরে হলো আমি আমার ছেলে জানাজা দিয়েছি এবং তাকে দাফন করেছি। আমার ছেলে আমাকে যে ছেলে আমাকে সব সময় আমাকে ধরিয়ে ধরা দিতে, মাকে ধরা দিতে, মাকে সেবা দিতে,
আর মাকে তো ধরে শুধু মার আসল ধরে সব সময় মাকে দোয়াই দিতে, মাকে শুধু দিতে, কেন যে এত আদর করতে পারি না। আবার পরে আমার ছেলে চলে যাবে, যার কারণে এই অবস্থা। বর্তমানে মাননীয় নেত্রী, আমি একজন লক্ষ্মীপুরে, আমি একজন সফল শিক্ষক। আমি সুইস্টিতে একাডেমির একজন বিজ্ঞান শিক্ষক। মাননীয় নেত্রী 1922 সালে আমার কার্যকাল শেষ। এরপরে আজকে 1919 সালে আমার ব্যান্ডেজ থেকে আমার অবসরে কিছু টাকা পয়সা আমি এখন আমি পাইনি। আমার বাড়িতে একটা ঘর নাই। বর্তমানে আমার স্ত্রী এবং আমি দুইজনই আমার কিডনি পয়েন্ট 2.5। আমার ওয়াইফের কিডনি পয়েন্ট বেশি। আমরা ওষুধপত্র খাইয়ে আমরা কোন রকমের জীবন যাপন করাটা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে পড়েছে। আমরা মানবত জীবন যাপন করতেছি। আর তার মাকে আমি কোন প্রকারে, মাননীয় নেত্রী, আমি তার মাকে কোন প্রকারে সম্পদ দিতে পারতেছি না। তার মা শুধু তার ছেলের জামা কাপড় হাতে নিয়ে সার্বক্ষণিক একটা বাচ্চা মেয়ের মতো শুধু সার্বক্ষণিক বিনিয়োগ করে। আমি আমার এই অভাব মনে সারা জীবনে পূর্ণ করতে পারবো না আল্লাহ। সর্বশেষ আমার স্ত্রী একটু কথা বলবে, আমি মাননীয় নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি ওনার যে উদ্যোগ দিয়েছেন আমাদের শহীদ পরিবারদের সাথে কথা বলার জন্য, আমি মাননীয় নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার ছেলে মেয়েদের প্রতি এবং ওনাদের বংশ যারা বাকি আছে, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বেঁচে না থাকলে এদেশের হাল ধরার মতো আর কি এদেশের মানুষের যথেষ্ট দুর্গতি রয়েছে। পরিবেশে আমি মাননীয় নেত্রী দীর্ঘ জীবন কামনা করি, ওনার ছেলে মেয়ের দীর্ঘ জীবন কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন। এখন আমার স্ত্রী আপনাদের সাথে কিছু কথা বলবে। জি, আসসালামু আলাইকুম। শহীদের মা রেহানা আক্তার তিনি বলছেন, বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম রেহানা আক্তার। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আকিবুল হাসান, আকিবুল হাসান শিবাদের আব্বু। আমি গতকাল মা আমার ছেলের জন্য প্রতিনিয়ত আমার কলিজা পাঠিয়ে আমার বড় সন্তান ছিল। আমার ছেলেটা এইভাবে নির্মম ভাবে হত্যা করে। আমি যে ক্ষত আমার বুকে আছে এটা জীবনে শুকানোর মতো নয়। আমি এই ক্ষত নিয়ে কিভাবে বাঁচবো? আমার আরো 3টা ছেলে মেয়ে আছে, আমি কিভাবে এদের নিয়ে থাকবো? আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি। আমার একটাই দাবি, আমার আমার বুক খালি করছে যারা আমার ছেলেরা এইভাবে নির্মম ভাবে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। আমি তাদের বিচার চাই। আপনার কাছে আমার এসে আমার সন্তানকে আমি আর কখনো দেখবো না। আমার ছেলের আজকে 7 মাস চলে, মা ডাক শুনতে পাইতেছি না আমি। আমার মতো হতভাগা মা মনে পৃথিবীতে আর কেউ। আমি আমার ছেলের কথা একটা মুহূর্ত যেন আমরা ভালো নাই। আমি আসলে বর্তমানে অনেক অসুস্থ। আমি অনেক অসুস্থ। আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের হত্যার বিচার চাই। এটাই আমার সবর করেন, সবর করেন, আল্লাহ তো সবর করতেই বলে। সব হারানো আমার দিকে আমরা তো সব ভাবে একদিনে সব হারাইছি। আর এই হত্যার বিচার ইনশাল্লাহ করবো, এটা এটা ছাড়বো না। এরকম একটা ছেলে দেশের একটা সম্পদকে এইভাবে
এত নিষ্ঠুর হয় মানুষ, আমার এত জন্য কি খারাপ অবস্থা হয়। ছিল জানি না, কত কষ্টের সন্তান। আমি জানি যে এই কিলকিল কষ্ট করে আমার ছেলে বেড়ে সান্ত্বনা দেওয়ার উঠেছে। ভাষা নাই আমার। আপনি সবর করেন মা। আপনি আমার দিকে লক্ষ্য করে দূরে আমার আকুতি। আমি জানি আপনি ফিরে আসলে এই বিচার আপনি করবেন, একমাত্র আপনার দ্বারাই সম্ভব। এই আশা আমার আসলে আছে বিচার করবো, ইনশাল্লাহ। এত পাপ আল্লাহ সবে না। ধৈর্য ধরেন। আমার আর কিছু বলার নেই, আপনি ভালো থাকেন। অনুমতিতে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধৈর্য ধরেন, আসবো, শেয়ারও করবো। নজরুল পরেরটা যাও। নজরুল পরেরটায় যেতে পারো। কি শান্ত, শান্ত আছেন? আসসালামু আলাইকুম। জি বলুন বলুন। আমার নাম মোয়াজ্জেম হোসেন শান্ত। আমি মৃত। আমি আমি ইউনিয়ন ছাত্রলীগের 21 নং টুমসার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর কোন জায়গা, কোন জেলা জেলা, শাখা। কোথায়? আমার আব্বু ছিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ও ছিল 1 নং ওয়ার্ডের মেম্বার। তো আগস্টের 4 তারিখ ওই দিন সকাল 8টায় আব্বু উঠছিল। ফজর নামাজ পড়ে উঠে আবার উনি ঘুমাইছিল। ঘুমানোর পর আমাদের একটা পুকুর আছে, তা ওইটাতে মাছকে খাদ্য দিত সবসময়। সাড়ে 9টার সময় আব্বু নামাজ পড়ছিল। নামাজ পড়ার পর উনি দরজায় দাঁড়াইছিল অনেকক্ষণ। তো দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আম্মু দেখছিল আব্বু আব্বুর চোখে একটু ক্লান্তি, মানে একটু ভয় ভয় কাজ করছিল ওদিন। তো আম্মু বলছিল যে কি হয়েছে, কোথায় যাবো, বলো যে লক্ষ্মীপুর যেতে হবে। তো আমার আম্মু আবার যে এই যে এইসব ঝগড়া মানে ইয়ে হলে কোথাও ঝামেলা টামেলা হলে ওদিন কান্না করতো। তা আম্মু ওই দিনও কান্না করছিল। আম্মু ওই দিন কান্না করে বলতেছে লক্ষ্মীপুর যাইতে হবে না। তা আব্বু বলতেছে না, আজকে যাইতে হবে, নেত্রী নেত্রী যাইতে বলছে। আর তখন হয়েছিল আমাদের জেলা যুবলীগের সভাপতি, উনি আব্বুরে কল দিছিল ওখানে যাওয়ার জন্য। তো আব্বু ওই দিন ওইখানে গেছিল। তো হ্যাঁ। যাওয়ার পর ওখানে আন্দোলন হচ্ছিল। ছাত্ররা জামায়াত বিএনপি সবাই সংগঠন মিলিত হয়ে ওখানে আন্দোলন করতেছে। এখান দিয়ে আওয়ামী লীগের লোকজন ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। তার মধ্যে এখানে নিউজ হইতেছে। তো আমি নিউজ গুলো দেখছি। নিউজ দেখে আমি আব্বুরে কল দিছিলাম। কল দিয়ে বলতেছি আব্বু তুমি কই। তো আমার আব্বু আমারে বলছিল আব্বু লক্ষ্মীপুরে আছে। তা আমি বলতেছি ওখান দিকে তো ঝামেলা বেশি হইতেছে, তো অবস্থা তো ভালো না। আব্বু বলে যে আল্লাহ ভরসা, কিছু হবে না। তো এটা বলার পর আব্বু কল কাটিয়ে দিছিল। এরপর আম্মু দিছিল আব্বুকে কল। আব্বুকে কল দেওয়ার পর আব্বু বলছে যে দোয়া করি আমার জন্য, টেনশন করিও না, আমার জন্য শুধু দোয়া করো তাহলে হবে, যথেষ্ট। তো এরপর দুপুর 3:30টার সময় আমার একটা ছোট ভাই আমারে কল দিছে। কল দিয়ে বলতেছে ভাই, ও আমাদের ছাত্রলীগ করে, আমারই কর্মী, আমাদের 1 নং ওয়ার্ডের সভাপতি। তো আমাকে কল দিয়ে বলতেছে ভাই আপনার আব্বু কোথায়, আপনার আব্বুর একটু আমার একটু খোঁজ নিয়ে দেখেন। তা আমি বললাম যে আব্বু লক্ষ্মীপুরে, কেন, কি হয়েছে? তো ও বলতেছে যে ভাই একটু কল দিয়ে দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন। তো আমি আব্বুরে প্রায় 69টার মতো কল দিয়েছিলাম। কল দেওয়ার পর দেখতেছি আব্বু কল ধরতেছে না। তো এরপর আমার পরনে একটা লুঙ্গি ছিল আর একটা শার্ট ছিল। তো আমি ওগুলো, জুতা টুতা ছিল না, আমি হাতে ফোনটা নিয়ে এভাবে দৌড়াই দৌড়াই এখান থেকে লক্ষ্মীপুর চলে গেছি। তো লক্ষ্মীপুর গিয়ে আমি শুনছিলাম আমার আব্বু নাকি গুলি খেয়েছে। তো আমি লক্ষ্মীপুরের এমন কোন হসপিটাল নাই যে হসপিটালে আমি দৌড়াই দৌড়াই যাই নাই। ওই দিন আমি সবগুলো একটা থেকে একটা, একটা থেকে একটা, এর ভিতর 2-3 বার পড়ে গেছি, পাটা সব ছিঁড়ে গেছে। তারপর আমি এখান থেকে উঠি, তখন ওগুলো মাথায় কাজ করে নাই। আমি আমি শুধু মাথায় ছিল এটা যে আমি আব্বুরে দেখতে হবে, আব্বুরে খুঁজতে হবে। তো আমি প্রত্যেকটা হসপিটালে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দিন ঘুরছি। ঘোরার পর আমার একটা কল আসছিল। কল এসে বলতেছে ওই যে এই যে তমিজ মার্কেটের সামনে, বলতেছে এখানে রাস্তার কোনায় আপনার আব্বু এখানে আছে। তো আমি বলতেছি আব্বু কি সুস্থ আছে?
তো ও লোকটা আমার বলতেছে তুমি গিয়ে দেখো, দেখলে বুঝতে পারবা। তো আমি বললাম যে একটু বলেন না, আমার হার্টবিট কাজ করতেছে না, আমি কি করব একটু বলেন, আব্বু কি সুস্থ আছে? বলে যে তুমি গেলে দেখবো এখানে। তো আমি ওখানে যাইতেছি, আমি তো হচ্ছে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমাকে চিনে অনেকে। তো অনেকে আমার দিকে তাকায় আছে, আমাকে মারবে মানে এরকম। তো আমার বন্ধু একটা হচ্ছে আমাকে মুখ টুক চেপে ধরে আমাকে সামনে দিয়ে নিয়ে গেছে। এবার কি একটা জানি আমার কথা আসতেছে না। শান্ত আছো? শান্ত, তোমার মনে হয়, হ্যাঁ ভাই শান্ত, আপনি শুনতেছেন? আমার আব্বুর লাশ পড়ে আছে। আমার আব্বু চোখের এখান দিয়ে হচ্ছে একটা বাঁশ ঢুকে দেওয়া হয়েছিল ডান চোখের উপরে। একটা বাঁশ ঢুকে দেওয়া হয়েছিল, এটা 3 ইঞ্চি প্রায় 3 ইঞ্চির বেশি ভিতরে ঢুকে গেছে। এরপর হচ্ছে এখান দিয়ে আমার আব্বুর এখানে কূপ দেওয়া হয়েছিল, এটা পুরা পা হয়ে ফাঁক মানে ভিতরে কি আছে সব দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে এদিক দিয়ে পুরা শরীরে জখম, শার্টটার তো সব পাঞ্জাবি পরানো, পাঞ্জাবি ছিল, সবকিছু তো ছিঁড়ে ফেলছি। তো আমি পৃথিবীতে সবচাইতে হতভাগা ছেলে, যে নিজের বাবার লাশ দেখে বাবা বলে ডাকার মতো ওরকম শক্তি ছিল না আমার। আমি আমার ওহো, আব্বুর লাশ আমার চোখের সামনে থাকার পরও আমি আব্বু বলে রাখতে পারি নাই। আমি আমার আব্বুর হাতটা ধরবো, আমি ওই হাতটা পর্যন্ত ধরতে পারি নাই। আমি যখন আব্বুর হাতটা ধরতে গেছিলাম, তখন কি একটা ধাক্কা মেরে আমাকে একটা দেয়ালের সাথে বাধা দিছে, দেয়ালের সাথে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর আমি এখানে, আমার মাথায় কিছুই কাজ করতেছে না যে আমি কি করবো, আমার কি করা উচিত। আমি দেখতেছি একটা রিক্সা দাঁড়ায় আছে, তো আমি ওনার বলছি যে একটু এদিকে আসেন, ওনারা একটু বাড়িতে নিবো, ওনারা বাড়িতে নিবো। তো ওরা বলতেছে আমি পারবো না, ছাত্ররা আমাকে, লোকেরা আমাকে দেখলে আমাকে মেরে ফেলবে। আমি বলছি যে কিছু হবে না, দেখেন একটু দয়া করেন না, একটু দয়া করেন না। আমার এই সময় আপনি যদি আমার এই দয়াটা করেন, মৃত্যু পর্যন্ত আমার ফ্যামিলির সবাই আপনার জন্য দোয়া করবে। তো এরপর অনেকগুলো লোক ধরে ধরে আসছে, বলতেছে তোমার কি হয়, তোমার কি হয়, তুই কে, তুই কেন দিয়ে আসছস? তো আমার একটা বন্ধু ছিল ওইখানে, তো ও বলতেছে যে ওর বাড়ির পাশে, ও চিনে ওরে, বলে যে তুই যা যা, না হলে তোর লাশ করে দিব। এখন অনেক অনেকের ফোনে দেখতেছি আমার ছবি, অনেকের ফোনে দেখতেছি আমার আমার আব্বুর ছবি। তো সবাই হাতে, অনেকজনের হাতে দেখছি যে ফটো নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে চিনতেছে না মাস্কের কারণে। আর আমার চিনার অবস্থায় নাই। এরপর হচ্ছে আমার হুঁশ চলে গেছিল। আমার হুঁশ চলে যাওয়ার পর আমি আর কিভাবে আমি ওখান থেকে গেছি আমি বলতে পারবো না। এরপর যখন আমি আমি চোখ মেলছি, তখন দেখতেছি আমাদের ইউনিয়নের ভিতরে একটা গ্রামের নাম হচ্ছে জায়গার নাম হচ্ছে ঈদগাহ বাজার। তো আমি তখন ওই যে ঈদগাহ বাজার, আমি উঠে দেখে যে ঈদগাহ বাজার। তো আমি বলতেছি কি রে, আমি যে এখানে। তো আবার আমার মাথায় চলে আসছে কি রে, আমার আব্বু তো দেখে আসছি ওখানে পড়ে আছে। আমি আবার এখান থেকে দৌড়ানো শুরু করছি। তো পরে অনেকগুলো মানুষ দৌড়ে আসি আমাকে ধরে রাখছে, অনেকগুলো আমার বন্ধু এখানে, এর ভিতরে আমার বন্ধু ছিল, অনেকেই ছিল, সবাই আসি দৌড়ে আসি আমাকে ধরে রাখছে। এরপরে হচ্ছে এখান থেকে আমি বাড়িতে যাব। এখন বাড়িতে যাওয়ার সাহসটুকু আমার আমার ভিতরে নাই, যে আমি বাড়িতে গেলে আমার আম্মুকে কি বলবো। আমার আম্মু কিন্তু আমার আশায় বসে আছে যে আমি আমার আব্বুকে নিয়ে বাড়িতে যাব। আমার আম্মু এই আশায় বসে আছে। যখন আমি বাড়িতে গেছিলাম, তখন দেখতেছি আমাদের ঘরে মানুষ অন্তত 1,000 মানুষ হবে, আমাদের বাড়ি পুরো বাড়ি হয়ে সবকিছু ভরাট। 1,000 মানুষ, 1,000 মানুষের বেশি হবে। তো এখন দেখতেছি সবাই কান্না করতেছে। এখন আমার আম্মু আমার জন্য তাকায় আছে, আমার দিকে তাকায় আছে। আমার আম্মু বলতেছে, মানে কেউ একজন ভিতরে ঢুকলে বলে যে শান্ত কই, শান্ত কই, শান্ত দেখছো? কারণ হচ্ছে কি, আম্মু জানে আমি আমার আব্বুকে নিয়ে বাসায় যাব। এরপর যখন আমি বাসায় ঢুকছি, ঢোকার পর হচ্ছে যখন আম্মু বলতেছে তোর আব্বু কই বাবা, তোর আব্বুরা আনুস নাই, নিয়ে আনুস নাই। তো তখন আমার কাছে দেওয়ার মতন কোনো উত্তর ছিল না। আমি বললাম যে আব্বু নাই। আব্বু নাই বলার পর সাথে সাথে আম্মু একটা চেয়ারের সাথে মাথায় বাড়ি দিছে, মাথার এখানে 11 শিলে দেওয়া লাগছে। আম্মু মাথা ফাটে ফেলছে। এরপর হচ্ছে এরপরে এখান থেকে আব্দুল্লাহ টানবো। এখন আব্দুল্লাহ আমাকে তো কেউ যাইতে দিচ্ছে না, আমাকে এক হিসেবে বেঁধে রাখছে, এরকম অবস্থা করে রাখছে আমার। এবার এখান থেকে আমার ফুফিরা গেছে, আর বলতেছে যে ওর ফ্যামিলির মানুষ কই, ও ছেলে আসে, ওর ছেলে কই, ওর ভাই আছে, ভাই কই, সবাই একসাথে লাশ করে দিব, এর ফ্যামিলির কাউকে কাউকে ইয়ে করতে দিব না। অনেকগুলো বিশ্রী ভাষায় কথা বলছে যে আওয়ামী লীগ, মানে এইগুলো, এটা নিয়ে অনেকগুলো, আমি তো ওই ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করতে পারতেছি না এই মুহূর্তে। ওরা বলতেছে আওয়ামী লীগ। তো এগুলা এবার আমার ফুফিরা গেছে আমার, ওনার হাতটা ধরবে, কেউ ধরতে দিতেছে না, বলতেছে কোনো হাতটা ধরা হবে না, বলতেছে আমাদের এখানে একটা লোক আছে নাম টিপু, উনি জেলা পরিষদের চেয়ারম্যান, বলতেছে টিপু আসি লাশ নেবে।
বলতেছে ওরা ওর সাথে আওয়ামী লীগ করছে তো ও আসি লাশ নেবে, ও ছাড়া কেউ যেন লাশ ধরতে না পারে। তো এভাবে এরপর হচ্ছে আমি আমাদের এদিকে 2-3 জন সাংবাদিকের সাথে আমার পরিচয় ছিল, আমি সবারই কল দিছিলাম। তো কেউ মানে রেসপন্স, কারো কোনো রেসপন্স পাইতেছি না আমি তখন। তো এরপর হচ্ছে একজন আমার সান্ত্বনা দিচ্ছে, বলতেছে যে 9টার সময় সেনাবাহিনী নামবে, সেনাবাহিনী নামলে তখন আমরা সেনাবাহিনীর সাথে গিয়ে তোমার আব্বুর লাশ নিয়ে আসবো। তো এরপর আমি এরপর 9টা পর্যন্ত ওয়েট করতেছি, এখন দেখতেছি কোনো রেসপন্স নাই, যা বাঁচতে বাঁচতে দেখতেছি 11:30 বেজে গেছে, তাও কোনো ইয়ে নাই। তো আমি আবার সিদ্ধান্ত নিছি, এখন আব্বু তো মরে গেছে আর আমি বেঁচে থেকেও কি করবো, আর আমার তো বেঁচে থেকেও যে আমি আমার আমার আব্বুর ইয়ে তো পূরণ করতে পারবো না, যে একটা সময়। তো এরপর আমি চল দেখেছিলাম আমার চাচারা, দাদি সবাই মিলে আমাকে ধরে রাখছে, আমাকে আর কেউ যাইতে দিচ্ছে না। এরপর সময় যাওয়ার পর প্রায় 1:30টার সময়, 1:30টার সময়, 1টা 15 থেকে 1:30 এই সময় আবু লাশটা সদর হসপিটালে নেওয়া হয়েছিল। তো সদর হসপিটালে নেওয়ার পর হচ্ছে কি ওখানেও আব্বুর আশেপাশে গিরট দিয়ে রাখছে, যাতে আব্বুর লাশ আনতে কে যায় ওটা দেখার জন্য ওরা বসে আছে, মানে যে যাবে ওরে মেরে ফেলবে, ওদের টার্গেট এটাই। তো আমার ফুফিরা গেছিল। এবার হ্যাঁ, পরের দিন কি অবস্থা চিন্তা করো, বাইরে লাশ চলতে দেবে না, পুরো জুলুম অত্যাচার। বলো, তুমি বলতে থাকো। এর পরের দিন দুপুর 2টার সময় আমরা যখন নামাজ পড়ে আসতেছি, আমি নামাজে গেছি, নামাজ পড়ে আসতেছি, তখন আব্বুল লাশটা আনছে। আমি ওই দিনের পর থেকে আমি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে ভয় পাই। আমি অ্যাম্বুলেন্স আসলে আমি কানে হাত দিয়ে রাখি, বা যেভাবে হোক আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি ওই দিনের পর থেকে আমি এখন আর অ্যাম্বুলেন্সের আওয়াজ সহ্য করতে পারি না। তো এরপর হচ্ছে এখন আব্বুল লাশ আনতে যাবে, আব্বুল লাশ আনতে যাওয়ার পর হচ্ছে এখন সবাই এখানে গেট দিয়ে রাখছে, আব্বুল লাশ আনতে দিচ্ছে না। আব্বু আওয়ামী লীগ করছে, ও আব্বুর এটার মাসুল পুরা ফ্যামিলিকে দিতে হবে, তার জন্য ওর আব্বুল লাশ আনতে দিচ্ছে না। বলতেছে ওর ফ্যামিলির কাউরে মাথা তুলে দাঁড়াইতে দিব না, ওর ফ্যামিলির সবাই মারার পর তখন আমরা রেস্ট নিব, এই পর্যন্ত আমাদের কোনো বিরতি নাই, আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে। মানে ওরা এইভাবে বলতেছে, ওরা ওদের মানে ওর মনে হচ্ছে কি আমার আব্বু আওয়ামী লীগ করে ওদের কত কি একটা অবস্থা শুরু করে দিচ্ছে, ওরা ওরা লাশ আনতে দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। তারপর হচ্ছে আমার ফুফি কয়েকটা ছেলের পা ধরছিল, পা ধরা অবস্থা আমার ফুফিকে লাথি মেরে ফেলে দিছে। ওরা লাশ আনতে দিবে না, ওরা বলতেছে ওর ছেলে আছে, ছেলে কই, ছেলে এসে লাশ নেবে, ছেলেকে পাঠান। তো আমার ফুফি বলতেছে বাবা ওর ওর বাবা মরে গেছে, ওর সেন্স নাই, ওরে দয়া করে লাশটা নিতে দাও। তো ওরা বলতেছে ও বাপ ছেলের একসাথে কবর দিয়ে দিয়েন, যান বাপ ছেলের পাঠান। এরপর হচ্ছে আমার ফুফি ইস, অনেক ইয়ে করে ওনারা আনছিল, আনার পর হচ্ছে ওনারা আনার একটু আগে যখন ইয়েতে গেছিল, এই যে দোকানে গেছিল আব্বুর জন্য ওই যে দাফনের কাপড় আনবে এগুলোর জন্য, তখন বলতেছে উনি কে, আপনার কি হয়, বলতেছে আমার ভাই। তো বলতেছে কি হারুন মেম্বার। তো আমার ফুফু বললো যে হ্যাঁ হারুন মেম্বার। বলতেছে কাপড় নিলে বেশি করে নিয়ে যান, ওই বাসায় সবার একসাথে দাফন হবে। ওরা ওইভাবে প্রস্তুতি নিচ্ছে, একসাথে সবার দাফন হবে, কাফনের কাফন সবার জন্য নিয়ে রেডি রেডি রাখেন। তো এটা বলার পর আমার ফুফি তো কেউ তো ওখানে তখন সেন্সে নাই, কার কি করবে কিছু তো মাথায় ঢুকতেছে না। তো এরপর হচ্ছে আব্বুল্লাহ আনছি, আব্বুল্লাহ আনার পর এটা এটা হচ্ছে 5 আগস্ট, এটা হচ্ছে 5ই আগস্ট। এরপর হচ্ছে যখন নামাজ পড়ে বের হচ্ছি তখন দেখতেছি যে নিউজ হইতেছে যে ওখানে ফুল সাউন্ড দিয়ে রাখছিল। তো নিউজ হইতেছিল, আমি এটা দেখে আমি টিভিটা অফ করে দিয়েছি, এবার সবাই ওখানে ওটার ভিতরে আমাকে মানে মারতে আসতেছে, এই করতেছে এই করতেছে, আমার তো এটা সহ্য হচ্ছে না। তো এরপর হচ্ছে আমি এখান থেকে বের হয়েছি, আব্বুর আনার পর আব্বু লাশ দাফন হয়েছে 7:30টার সময়। এরপর ওই দিন রাত 11:30টার সময় আমার বাসায় মানুষ আসছে, আমার বাসায় মানুষ আসি আমাকে খুঁজতেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মারার জন্য। তো এরা একটু আগে 10টার সময় হচ্ছে আমার চাচা ফুফি সবাই মিলে আমার একটা চাচার বাসায় রাখছে, বলতেছে তুমি এখানে থাকো, তুমি তুমি বাসায় থাকলে তোমাকে মেরে ফেলবে। মানে আল্লাহর কি হুকুম, ওই দিনই আসছে ওরা আমাকে মারার জন্য, ওই দিনই 11:30টার সময় আসছে আমাকে মারার জন্য। আমাদের বাসার দরজা তালা ভেঙে ফেলছে, তালা ভেঙে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে তখন ছিল আমার দাদু, আমার ফুফি, আমার আম্মু, আর আমার একটা ছোট বোন, ও ক্লাস 3-তে পড়ে। তো আমার এবার দা কেউ দা চাপ মানে যে দেশীয় অস্ত্র নিয়ে আসছে, লাঠি চোটা নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমাকে যখন পাই নাই, আমার আম্মু আসছিল, আমার আম্মু বলতেছে বাবা বাবা আমার হাজবেন্ড মরে গেছে, আমি এখন আমার ছেলের মুখ দিয়ে তাকে আমার বেঁচে থাকতে হবে, যদি আমার
ছেলের কিছু হয় আমি কিভাবে বাঁচবো? বলে যে তোদের বাঁচার অধিকার নাই, তোরা বেঁচে থাকবিও বা কেন? এটা বলে আমার আম্মু ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দিচ্ছে আম্মু কিন্তু মাথা ফাটা, এর আগের দিন কিন্তু আম্মু মাথা ফাটে ফেলছিল চেয়ারের সাথে বাড়ি দিয়ে। তো ওই জায়গাতে আবার জখম পাইছে। তো ওই ফাটা জায়গায় আবার জখম পাইছে। জখম পাওয়ার পরে এবার ওরা ওয়ার্নিং দিয়ে গেছে যে তোদের ফ্যামিলির কাউকে কেউ বাঁচার অধিকার নাই। যারা পাবো তারা যেখানে পাবো ওখানেই দাফন দিয়ে দিব, জীবিত কবর দিয়ে দিব বলতেছে। আচ্ছা, তো এটা এটা কারা বলার পর করে? শোনো, এটা হচ্ছে যে এই, এরা কারা সেটা বলো আগে। আমি তো ব্যক্তি হিসেবে আমি তো ছিলাম না, আমি ব্যক্তি হিসেবে ওদের কাউকে ইয়ে করতে পারতেছি না। ওদের চেনো? তবে এটা বিএনপি জামাত ওরা মিলেই, আমি যতটুকু শুনছি। আচ্ছা, না, এদের কোনো পরিচয় টরিচয় পাওয়া যায়নি? জি না, এখনো আমি তো বাড়িতে কোনো পরিচয় টরিচয় বের যাচ্ছি করতে না। পারো? জি, চাইলে এটা চাইলে পরিচয় মানে বের করতে কোন উপজেলা? এখন না না, আমি উপজেলা আমি বের করে দিচ্ছি। তোমার আমি যেটা জিজ্ঞেস করি আমাকে বলো। জি, তোর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাসা কোথায়? বাড়ি লক্ষ্মীপুর। কোথায়? লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর ঈদগাহ। উপজেলার আওতাধীন 21 নং হুম। তুমচার ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আচ্ছা, সেই লক্ষ্মীপুর 21 নম্বর ইউনিয়ন। ঠিক আছে, বের করে যাবে এরা কারা, আমি বের করে নেবো। জি, তো হচ্ছে একদিন আমার চাচা একটাকে পাইছিল রাস্তায়, আমার ঠিক চাচা আছে। একটাকে পাইছিল। কে বা কারা? তো বলতেছে কি রে, হারুনের নাকি মরে গেছে, এটা আমাদের ওইখান আঞ্চলিক ভাষা। কিরা হারুনের নাকি মরে গেছে, হারুনের নেতা। তো ওরা হুন্ডা দিয়ে হেলমেট পরা, হুন্ডা দিয়ে যাইতেছে হেলমেট পরা, বলতেছে কি রে, হারুনের নাকি মরে গেছে, ওই তো হুম। হারুনের জীবিত। তো আমার চাচার সাথে আরেকটা লোক ছিল, বলতেছে ও হারুনের না, ও হারুন না, ও যে হারুনের ভাই। বলে যে তো ও জীবিত কেন, ওদের এক চেহারা, ও জীবিত কেন? বলে যে তোর নেক্সট টাইম রাস্তা পেলে তোরা এখানে তোর ভাইয়ের সাথে জায়গায় পাঠিয়ে দিব। মানে সবগুলোর ক্ষোভ যেন মনে হচ্ছে কি আমাদের ফ্যামিলিটার উপরেই। এবার আমরা তো এই অবস্থায় তো বাসায় থাকতে হ্যাঁ। পারতেছি না। আমি, আম্মু, আমার ছোট বোনটাকে নিয়ে আমরা চলে গেছিলাম তখন চট্টগ্রাম, একটা বাসা ভাড়া থাকছিলাম। তো আর্থিক অবস্থানের কারণে তো আম্মু বলতেছে না বাবা, আমরা মেরে ফেললে মেরে ফেলো, এখন আর কি করব? দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তার বাঁচার মতো উপায় পাচ্ছি না। তো হচ্ছে আম্মু চলে গেছে, আম্মু আমার ছোট বোনটাকে নিয়ে আম্মু লক্ষ্মীপুর বাড়িতে চলে গেছে। এখন আমি তো বাড়িতে যেতে পারতেছি না, আমাকে তো বাড়িতে যেতে দিচ্ছে না। তো এখন আমি নিজেকে আত্মগোপনে রাখার জন্য আমি বাড়ি থেকে অনেক দূরে আছি। আর হচ্ছে এই 7 মাস, আচ্ছা, সাত- ঠিক আছে, তুমি এই সাত থাকো, মাস আমার দিদি। আচ্ছা। জি, শান্ত, তুমি থাকো, আমাদের সাথেই থাকো। আহ, এবার কথা বলবেন শহীদ আহমেদ শরীফের সহধর্মিণী একটু শর্ট করা হবে, ঠিক আছে? রোশন আরা রোশন আক্তার। রোশন আক্তার, আপনি বলুন, একটু সংক্ষেপে বলার চেষ্টা করুন। শহীদ আহমেদ শরীফের সহধর্মিণী রোশন আক্তার। জি, আপনি নিজেকে আনমিউট করুন, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রধান ওয়ালাইকুম আসসালাম। আহমদ শরীফকে 5ই আগস্ট এমন ভাবে মারা হয়েছে যে তার লাশটা শনাক্ত করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলার চেষ্টা করুন। তার জামা কাপড় দেখে আমরা লাশ শনাক্ত করছি। তার নির্মমভাবে আমাকে মারা হয়েছে। ওনার লাশটা ওই দিন আমাকে দেওয়া হয়নি। জি, পরে রোশন 2:30-3টা আমরা আমরা ঠিক কেউ আছে, দেখতে পারিনি উনি ওনার লাশটা। কথা বলতে পারতেছে না, হ্যাঁ, কথা বলতে পারতেছে না, মনটা খারাপ। আচ্ছা,
আপনি কিছু বলবেন ঠিক রোশন আছে, আক্তার? তুমি জি ধৈর্য ধরো বোন, আমি আছি তোমার সাথে। না, ঠিক আছে নজরুল, জি জোর করো না। আপনি দোয়া হ্যাঁ করবেন আসলে ভাইয়া, মেন্টালি খুব আমি যেন আপসেট। বাচ্চাদের নিয়ে নেক্সট নেক্সট কারোর সাথে যাও, পরে কথা বলবে। আচ্ছা। এবার কথা বলবেন। না না, ধৈর্য ধরেন, আল্লাহরে ডাকেন, সবর করেন। ঠিক আছে, ধন্যবাদ প্রিয়নাথী। আমি আছি আপনাদের সাথে। এবার কথা বলবেন শহীদ আসসালামু তানজিদ আলাইকুম। হায়দার রিয়াজের মা নূরজাহান বেগম। খালাম্মা আপনি বলুন, নূরজাহান বেগম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। তানজিদ হায়দারের মা। সেদিন ছিল ইশাহারে সেদিন ছিল আগস্ট মাসের 4 তারিখ সকালবেলা। আমার ছেলে যখন বলছি বাবা লক্ষ্মীপুর যেও না, পরিস্থিতি খুবই খারাপ, সব ওর জন্য নাস্তা তৈরি করছিলাম, বলে যে তাড়াতাড়ি নাস্তা দেন, আমি লক্ষ্মীপুর যাব। ওর নাস্তা না খেয়ে যায় আর বলে যদি এই পথে মরণ মরণ হয় আপনি কি আমাকে বাঁচিয়ে রাখতে পারবেন? এই কথা বলে আমার ছেলে ঘর থেকে বের হয়ে যায়। আহারে, সকালের দিকে তখন দুপুর হয়, তখন শুনি পরিস্থিতি খুবই খারাপ। ওর ওয়াইফ ওকে ফোন দিয়েছিল, ও বলছে আমি নিরাপদে আছি, চিন্তা করিও না, আমি আছি। 3টা 15 মিনিটে তখন ফোন দেয়, বলে আমি বাদ থাকতেছি, তুমি চিন্তা করিও না, আমি আসতেছি। আমার বড় ছেলে তখন রায়পুরে ছিল, ওরে ফোন দিছে, তুই রকিবুর কোথায়? আমি নিরাপদে আছি। এরপরে 3টা 3:30টার পর থেকে আর ফোন রিসিভ হয় না। পরে আমরা অন্য একজনের মারফতে শুনছি যে ওকে মেরে ফেলছে। আমার বিশ্বাস হয় না, আমি বাকরুদ্ধ। আমি কিভাবে এটা মেনে নিব, সেটাই ছিল আমার। কার কাছে বিচার দিব? কথা বলার মতো, শোনার মতো কোনো লোক ছিল না। কে শুনবে আমাদের দুঃখের কাহিনী? কে শুনবে আমাদের মনের কাহিনী? আমার বাবা তো ভালো, সুস্থ সবল, ঘর থেকে বাইরে গেল। যা যখন একদম সন্ধ্যার আগে ওর ছবি মোবাইলে পাইলাম, দেখলাম মানুষের মরণ আছে, মানুষ মরণশীল। আমি মরবো, সবাই মরবো, কিন্তু এটা কিভাবে কি মরণ আসলো, আমি এটাই আমার মনকে আমি বুঝাতে পারি না, এখনো পারি না। কি মরণ এটা? কি জাহিল! আল্লাহ কি মরণ কবুল করলো? এইরকম জাহিলপানা করবে, এইরকম জাহিলপানা করবে এ তো কোনদিন ভাবিও নাই। রাত্রে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী করছে, আর এই তাদেরকেও হার খাইসা মানাইছে, পড়ে গেল। তাদেরকেও হার মানাইছে। পরে আমার মেয়ে হ্যাঁ, ওদেরকে হার মারাইছে, হ্যাঁ। বউ রাত্রে গেছে, গেছে আর এরা চতুর্দিকে ঘেরাও করে রাখছে। ওইখানে 3টা সিট ছিল। এই যে সিফাতের আব্বা ওইখানে ছিল, তারপরে ওই যে মেম্বারও ছিল সেখানে। যে এদের 3জনরে একের সাথে রাস্তার উপরে মারি রাখি দিছে। পরে কাউকে এগোতে দেয় না, ছবি উঠাইতে দেয় না, কিছু করতে দেয় না। এই রাত্রে এই 2টা পর্যন্ত এই রাস্তার মধ্যে কুকুরের মতন পড়ে রয়েছে। ওর কোনো শব্দ নাই, কারোর কোনো ইয়ে নাই, যে এরা মানুষ না কুকুর। কুকুরের চেয়েও কম এরা, যে আমার মারছে। পরে রাত্রে মনে হয় 2টার দিকে আর্মি আসে, এদেরকে হসপিটালে নিয়ে গেছে। নেওয়ার পর নেওয়ার পর পরে লক্ষ্মীপুর থেকে একজনও খবর পাঠাইছে, কয় 10টার পরে যাওয়ার জন্য। এরপরে 10টার পরে আমার মেয়ে আরো 2-1জন ছিল, ওরা সহ গেছে। যাওয়ার পরে যাক ওইখানের কাজ টাজ করে বাইর করে আনার পরে রাস্তায় ব্যারিকেড, লাঠি, ছোট ছোট বাচ্চা ছেলেরা লাঠি হুম, নিয়ে দেয় না, এরা ব্যারিকেড সৃষ্টি করছে। যাক অন্য একজন লোক ছিল, যে পর্যায়ে হোক যেমনি হোক একে বাড়িতে নিয়ে আসছে। কিন্তু আমার বড় ছেলে কিছু করতে পারে নাই, ছোট ভাইয়ের জানাজাটা পর্যন্ত করতে পারে নাই।
আমার ছোট ছেলে উপরে, বড় ছেলে এখনো দাফন করে নাই। ছোট ছেলেরে বড় ছেলের বাড়িতে আগুন দিয়ে সব লুটপাট করে আগুন দিয়ে সব পুড়াই ফেলছে। আমার ছেলে নিঃস্ব হয়ে গেছে, আমরা নিঃস্ব এখন। আমাদের আমাদের সব এলোমেলো হয়ে গেছে, আমাদের জীবনটা কিভাবে কিসের থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারি নাই। আমি তার 2 সন্তান, তার ওয়াইফ, এদেরকে নিয়ে আমি সাগরে ভাসতেছি। মেয়েটা অনার্সে পড়ে, ছেলেটা এই যে ছেলেটা ক্লাস 7 পড়ে। আমি এদেরকে কি জবাব দিব? তাদের বাবার অভাব আমি কিভাবে পূরণ করব? আমার তো সে তুইয়ে নাই। আমার বড় ছেলে এখন পলাতক। আমার বড় ছেলে সব কিছু বন্ধ, ঘরের সব পুরা দিয়ে লুট তরাজ করে সব কিছু নিয়ে গেছে। বিল্ডিং পুরা পোড়া দি, যে রুমে থাকতো, যে ফ্ল্যাটে থাকতো, সে ফ্ল্যাট পোড়া দি সব ছারখার করে দিছে। আমি আমি মা, আমি এই 200 কিভাবে সামলাই? আমার সামলানোর মতো আর ক্ষমতা এখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি শিক্ষক ছিলাম, আমি প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলাম। আমি এই শিক্ষকতা করি, আমার এই বলবাদ্যে আমি মানুষ করছি। আমি মানুষ করছি, তাদের বাবাও মারা গেছে, তাদের বাবাও নাই। জীবনের এই মাঝপথে আসি আমি আমার সন্তান হারাইলাম। আমার এখন 2 সন্তানের এক এক সন্তান তো নিয়ে গেছে, চলিয়ে গেল নিজের জীবন থেকে। আর সন্তান থাকিল, আল্লাহ কোন রকমের জীবন রক্ষা করছে আর কি, এটা ছাড়া আর কিছু নাই। তা আপনি যে আমাদের মনের দুঃখ শুনছেন, মনের কষ্ট শুনছেন, আমরা কিছু দুঃখ অন্তত কিছু হালকা অনুভব করি। কেউ তো আমাদের শোনার মতো কেউ তো আগায় আসে নাই, কেউ তো আমাদের কষ্টের কথা শুনতে কেউ আগায় আসে নাই, কেউ তো পাশে সবাই তো বিপদে। কে আসবে? সবাই তো বিপদে, সবাই বিপদে। এই আওয়ামী লীগ এত কষ্ট করে স্বাধীনতা আনলো, এত সুন্দর দেশটা চালালো, আর সব অপরাধ হন আওয়ামী লীগের। ধৈর্য ধরেন আপনি, কিচ্ছু বলার নেই। মা যদি সেইভাবে সন্তানের, এটা আমার কিছু বলার নাই। খালি কত শহীদ পরিবারের আমাদের মা, 2 বোনের কথাটা আমার একটু মতে চিন্তা এটাই করলে। সান্ত্বনা। ধৈর্য যখন হুম, তারাই রাখছে, এত শহীদ পরিবারের আমাদের মারা যখন ধৈর্য রাখছে, আল্লাহ যেন তাদের মতন ধৈর্য আল্লাহ আমারে দেয়। এই যে আমি আর রেহানা, আমাদের কথা একটু চিন্তা করে তো। একটা দিন তো বাপ মা, 3টা ভাই, ভাইয়ের বউ, চাচা, ফুফা, আত্মীয় স্বজন সব একসাথে হারালাম। তারপর আবার দেশ নাই, ঘর বাড়ি নাই। তো ঠিক একই অবস্থা বাংলাদেশে। একটু ধৈর্য ধরেন, এর প্রতিকার করবো। আল্লাহ আল্লাহ এত এত আমরা আল্লাহ সহ্য করবে না। খালি আপনি দোয়া করেন। আর এই ভাষা কোন সন্তান দেবার ভাষা নাই। আপনি আমাদের যখন আয় সন্তান, রোজগারের আমি তো আমার বাপ মা সব ভাই সব রাস্তা হারাইছি। বন্ধ। এই যে এইটুকুই। এই আমার এখন আর আমি এইসব সঞ্চয়ের টাকা দিয়ে, হম, খালি দোয়া করেন যেন এই সব টাকা একটু 2-4টা করতে পারে। খালি এইটুকু আপনাদের কাছে দোয়া আছে। আপনি যদি ধৈর্য ধরেন, এই সবর তো এই করেন, তো সবর হ্যাঁ, ছাড়া আর কিছু হয় না। জি, ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ থাকবে। রাখেন। ধন্যবাদ প্রিয় নেত্রী। এবার এখন বলবেন শহীদ তাওহিদ কবির রাফির বাবা, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু। জি হুমু, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় নেত্রী, আমি তাওহিদ কবির রাফির বাবা। আমার ছেলে 16 বছর 9 মাস বয়সে 4টা আগস্ট কোটা নামক সন্ত্রাসীদের নির্মম ফলে নির্মম অমানসিক পৈশাচিক নির্যাতনে তাকে হত্যা করা হয়। ঠিক 4টা আগস্ট সকালবেলায় আমার সাথে শেষ কথা হয়। 4টা আগস্ট সকালবেলায় ওর আম্মু স্কুল শিক্ষিকা
আমাকে ফোন করে যে রাফিকে সাগর ফোন দিয়েছে, সরকারি কলেজের সভাপতি, রাফিকে যাওয়ার জন্য বলছে, এখন দেশের যে পরিস্থিতি যাবে কিনা। আমি বলতেছি যে ওর মুক্তিযুদ্ধ, ওর নানা, আমি জেলা কৃষক লীগের নেতা, যদি এখন ওই ছাত্রলীগের দায়িত্বে আছে, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক, তো এখন তো ওরা না যায় তো যাবে কি, এটা তো আরো নৈরাজ্য বেড়ে যাবে। তো বলতেছে দেখো চিন্তা করে। আমি বলছি যে না ঠিক আছে, এই যাইতে বলো। এখন ওর হাত থেকে ফোন নিয়ে গেছে, কখনো এরকম করে না, কান্দি ফোন নিয়ে যে বলতেছে এই না আমার বাবার মতো বাবা, যে আমার জীবন ধন্য, এইসব অনেক কথা বলছে অপ্রাসঙ্গিক, যে বাবা যারা তোমারে নৌকা দেয় না, চেয়ারম্যান দেয় না, আমি তোমার এই করি, আমি এই নানান কথা বলছি। বললাম, আমি বলতেছি ছেলে কেন আজ অসংলগ্ন কথাবার্তা বলে। এরা আম্মু বলতেছে যে ও তো প্রতিদিন দেরিতে উঠে, আজকে কেন ভোরবেলা উঠি খালি ঘরের বাইরে যায়, ভিতরে আসে, আর খালি ফোনে কথা বলে। তা আমি বলছি পোলাপাইন তো আবেগ এরকম করে, তো যাক না। বলতেছে আমার ঘরের সামনে দোকান আছে, তো ওই দোকানে এই সব এই যে শিবিরের পোলাপাইন, আমাদের নিকট আত্মীয়, এরা লাফালাফি করে দেখছে। আরে আমি বলতেছি তাহলে চল যাক, এই লক্ষ্মীপুর গেলে ওর এই বন্ধুরা আছে এখানে, বা সাথে রাজনীতি যারা করে ছাত্রলীগের, এরা সব আড্ডা দিলে মন ফ্রেশ হইব, এখানে থাকি অশান্তি করার দরকার নেই। ঠিক আছে। এখন এর আম্মু নিষেধ করছে, যে আর আম্মুর কাছে আর টাকাও চায় না, আম্মুর শেষ দেখো দেখে নাই, টাকাও চায় না। না চায় কি করছে, আমার ঘরের দরজা দুইটা দোকান, একটা দোকানে যাই, ওই দোকান থেকে পরোটা আনছে, ওর মা নাস্তা দিতে দেরি করবে এই কারণে। পরোটা আনি, দোকানদারে বলতেছে যে আমার মামা হয় দোকানদার, বলতেছে ভাই এই আমার পরোটা দেন। বলতেছে তোর আম্মু কি রে, তোর আম্মু স্কুলে যাবে না, উঠে না তোর নাস্তা খাইতে? কয়, আমি লক্ষ্মীপুর যাই। আমি তো কোথায় কেন যাস? কয় না আমার যাইতে হইব। তো গেছে। পরে গাড়ি ভাড়া আমাদের বাড়ি থেকে লক্ষ্মীপুর সিএনজি লাগে 100-150 টাকা আর কি। তো ওই দিন তো সিএনজি ছিল না, রিক্সা দিয়ে ডাইরেক্ট যাওয়ার জন্য আমার আরেকটা পাশের দোকানের থেকে কি বুঝি যাই 100 টাকা এর থেকে নিচে লক্ষ্মীপুর চলে গেছে। বলে ওনার এর মা তো নাস্তা রেডি করে টোকাইতেছে, এর মা উপজেলাতে যাইবো, ওই সরকারি কাজে আর কি, উপজেলার ওই টিউ অফিসে। যখন দেখে নাই, আমিও নাই, না দেখাতে এ চলে গেছে। যাওয়ার পরে 8টা 9টা 10টা বাজে তো কোনো খবর নাই। আমি তো আছি, আমার বড় ভাই যাওয়ার সময়, বড় ভাই আবার স্থানীয় আমাদের রায়পুর উপজেলার একটা কেরোয়া ইউনিয়ন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বর্তমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তো উনি যাওয়ার সময় ডাক দিছে যে রাফি রাফি। তো এই ঘরে থেকে এর আম্মু কইতেছে যে রাফি তো লক্ষ্মীপুর চলে গেছে। ঠিক আছে। যাওয়ার পর এর আম্মু গেছে উপজেলায়, আমার ছেলে তো লক্ষ্মীপুরে। যাই নামছে, নামার পরেই এই আমাদের ঝুমুর হল করে একটা জায়গা আছে ওখানে, ওই হলের সামনে গেছে, খবর পাইছে যে পলিটেকনিকের ছাত্রলীগের সভাপতিকে কোপাইছে কয়েক গ্রুপে। তো গেছে, আর এরা এখান থেকে ছাত্রলীগের সভাপতি এবং স্থানীয় সেক্রেটারি, যে জেলা সেক্রেটারি সাদাত বিয়ানের, এরা ওখানে গেছে। যার পর এদেরকে এক ধরনের অ্যাটাক করে ফেলেছে, ঠিক মৌমাছির বাসা যেমন ওই ঢিল দেয়, এরকম কয়েক হাজার তারা আসছে, কয়েক হাজার। লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী থানাগুলা থেকে কয়েক হাজার এই যে বৈষম্য বিরোধীর নাম এই সন্ত্রাসীরা, জামাত শিবির এই সন্ত্রাসীরা আসছে, আসি এদেরকে ঘেরাও করে ফেলেছে। তো যারা কোর্টে আশ্রয় নিচ্ছে, বিভিন্ন জায়গায় কোর্টে জীবন যাপন করছে, তারা ওইদিকে বাঁচি গেছে। আর বাকি অনুমানিক 200-300 বা 4 শতাধিক মানুষ, ছাত্রলীগ যুবলীগ যারা ছিল, এরা এদিকে চলে এসে তারা খায়। এখন আমাদের এরা অসহায় হয়ে গেছে। অসহায় হয়ে যাওয়ার পরে এরা আর উপায় না দেখি জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ফোন দিছে, এই যে সালাউদ্দিন টিপু, ওই যে এম এ তাহেরের ছেলে, উপজেলা চেয়ারম্যান, এই সালাউদ্দিন টিপুর ফোন দিছে, ভাই আমাদেরকে বাঁচান, একটু আসেন। তো টিপু যাই হোক প্রস্তুতি নিয়ে যাই, ওখানে মোকাবিলা করি, যাই করি, কোন রকম বাঁচার মতো অবস্থা করি, এদেরকে এদিকে নিয়ে আসে 3-4 শতাধিক লোক। আনার পরে ওরা 3-4 দিক থেকে মাইকে, মসজিদের মাইকে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে অন্তত কয়েক হাজার লোক আসছে, কয়েক হাজার লোক আসি এই 3 দিক থেকে শহরের 3টা রাস্তাকে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে এরা আর কোথাও না পায়, জেলার দীর্ঘদিনের এই কথার ভিতরে অপ্রাসঙ্গিক, মানে একটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা দলীয় কার্যালয় নাই লক্ষ্মীপুর জেলা। তো কোথায় যাবে না যায়, ওই যে সালাউদ্দিন টিপুর বাসভবনে কিছু লোক উপরে নিচে উঠছে। প্রতিরোধ করার সামান্য চেষ্টা করা হয়েছে, প্রতিরোধ করার সামান্য চেষ্টা করা হয়েছে, এবং দায়িত্ববান কোনো নেতা সেদিন ছিল না। নাচু একমাত্র এই যে টিপুর নেতৃত্বে কিছু প্রতিরোধের চেষ্টা করার পরে এরা চারিদিক থেকে জোহরের নামাজের পরে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে আসে যেন ওই বাড়িতে আগুন লাগাই দিবে। তখন এরা দিক ব্যাদিক শূন্য হয়ে যেদিকে দৌড়াইছে, যারা যেখানে পাইছে।
আমার ছেলে তো মফস্বল থেকে গেছে, এত অবুঝ ছেলে, দিস না ভাই, কোন দিকে যাবে? তোর খালার বাড়ি ছিল, বাসা ছিল, ওইদিকে জানতো ছেলে দৌড়াই এখানে নির্মম ভাবে আপনাকে নেত্রী কিভাবে, যে আমার যে ছেলে গায়ে একটা স্পোর্টস কমন একটা গামাছি উঠতে দিই নাই। আমার ছেলেরা, আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন, আমার দেশি জিনিস খাওয়াইতেন, তার নিউট্রিশন বৃদ্ধির জন্য বিভিন্ন জিনিস খাওয়াতেন, দেখতে শুনতে আদরে। ওর মা একবার ফে স্কেল পাইছিল স্কুলের, ওই আবুল মাল আব্দুল মুহিতের আমল, আপনার সরকার আমল, 1,00,000 ওর একটা ঘাট কিনে দিয়েছিল, ওখানে প্রতিদিন ওই চাদর ফাটান লাগতো। আমার ওই ছেলের রাস্তায় মৃত্যুর পরেও রাত পর্যন্ত যে আসছে সে নির্যাতন করছে আমার এতটুকু ছেলেরে। ও ছেলেটা 17 বছর পূর্ণ হয় নাই ছেলেটা, এখন পর্যন্ত আইডি হয় নাই। ওই ওর মার সাথে স্কুলে যাইতো, এই কারণে, নাহলে সে মাত্র মেট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তো ওর মার সাথে যাইতো, সেন্টার পরীক্ষা দিছে, উঠে গেছে, গেছে কলেজে। নিম্বু মারার ফল আমি তো জানি না। ওর মা যখন ফোন দিছে 2 বার, ফোন দিছে আর এই বলতেছে কিরে, ও রাখেন ফোন রাখেন, কথা আওয়াজ শোনা যায় না, অনেক চিৎকার চেঁচামেচি, হাহাকার মানুষের। তুই ফোন রাখেন ফোন রাখেন করতেছে, বাবা তুই কই, কি হয়েছে? এর খালায় ফোন দিছে, রাফি তুই আমার বাসায় আয়, এখানে খানা খাবি। বলতেছে না ইয়ে রে, ওর খালা তো আছে ছোট একটা, বলতেছে ওজন না বাইরে, ওই পরিস্থিতি ভালো না, খারাপ, আমরা বিপদে আছি। বলছে তুই বাড়ি চলিয়া, তুই চলিয়া, তুই এখানে কি করস? না আমি আসি, ওখানে আসি। এই আমার লোক তার যোগাযোগ নাই। ঠিক বিকালে যখন ফোন দেয় না ওর আম্মু, এই উপজেলা থেকে বাড়ির দিকে আসার পথে রিক্সা থেকে ফোন দিছে, আর অন্য লোক ফোন উঠাইছে আর বলছে এটা না রাফির ফোন, আপনার কে? বলতেছে আপনার রাফি তো নাই। বলতেছে কি বলতেছে, রাফি নাই? তো আমি তো আর শুনি নাই, পরে আমারে ফোন দিছে আমি যখন, মানে আমি ভাবছি যে এই অচেনা ফোন, মানে ফোন আইছে, আমার ছেলে কোথায় গেলে, কোথায় কি হয়েছে, কি করছে, কে খাওয়াইছে, কে কি আচরণ করছে, সব বলতে, যেহেতু আমি জেলা রাজনীতি করি। তা আমি ভাবছি যে হয়তো অন্য কোনো নেতার ফোন দিয়ে আজকে পরিচয় হয়েছে, আমার ছেলের আনন্দ হয়তো ফোন দিছে আমারে। ওই ফোন থেকে আমার বলতেছে যে ছেলের রাজনীতি করতে দিছস, এখন খবর লইছ, বিশ্রী ভাষায় বলতেছে, আমাদের আঞ্চলিক ভাষা। তা আমি বলতেছি আমার কি হয়েছে, এরকম করেন কেন, আপনি কে? আমার কি হয়েছে আমার রাফি? এই বলতেছে আসেনি ওরা, বিশ্রী ভাষায়, যেমন নেত্রী যেমন গালাগালি করতেছে, দলকে করতেছে, তারপরে নাকি ও নাকি ক্যাডার গেছে, গান জুটি, হিরুঞ্চি, বিভিন্ন ভাষায় বলতেছে। আমি বলতেছি যে, ঠিক আছে, আমার ছেলে কি হয়েছে, আমার ছেলেটাকে হাসপাতালে নিয়ে যান, সদর হাসপাতালে চিকিৎসা না হলে পরে একটা অ্যাম্বুলেন্সে করে মাইজদি নিয়ে যান, মাইজদি হলে টাকা নিয়ে যান। অথচ তখন 3-4 ঘন্টা আগে আমার ছেলে তো রাস্তায় পড়ে গেছে। পরে আমি তো আর জানি না, এখন ওর মা যাবে, আমি যে মানুষগুলোর জন্য সারা জীবন, আমার পরিবার, আমি যে মানুষগুলোর জন্য দিয়েছি, আমার টাকা দিয়ে রিক্সা কিনে দিয়েছি, মোবাইল দিয়েছি রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালাটা পর্যন্ত আমরা ওই ফেরে নিয়ে এলো, কেউ যায় নাই। বলতেছে সন্ত্রাসী মারা গেছে, সন্ত্রাসকে তো যাই, ছাত্রী ওলাই মুসলমান না, স্ত্রী বাসায় বলতেছে যায় নাই, কেউ জানে ওদিন আল্লাহ আমার সাথে বিক্রি করছে, সেদিন আমার ছেলে ওই 7 তারিখ বিভীষিকা মুহূর্তে কেউ যখন যায় নাই, তখন আমার কোনো আত্মীয় কেউ যায় নাই, অথচ যাদেরকে আমি খাওয়াই পরে মানুষ করছি, অসংখ্য পরিবার আমি ব্যবস্থা করে দিছি। না যাওয়াতে আমার স্ত্রী যখন ঘরের সামনে রাস্তা কাঁদতেছে, একটা রিক্সা গেছে, আমার বড় ভাই বলে দিছে যে আমি তো যাইতে পারি না, তো রিক্সা দিয়ে গেছে, আমার শালি গেছে, আমার শালিটাও মাস্টার্স করা, ওই শালিটা চৌমনিতে বিয়ে দিছে, এক প্রভাবশালী পরিবার। ওই ছেলেটাকে দেখি বিয়ে হয়েছে, ওই ছেলে একসময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, এই ছেলে ওই জঙ্গি হেজবুত তাহিদ না জঙ্গি হয়ে গেছে। এই সংসার জীবনে একটু অশান্তি, ওই আমার শালিটা আমাদের বাড়িতে ছিল, বাড়িতে এখন এরা 2জন গেছে, আর কেউ যায় না। এই ইয়ং 2জন মহিলা গেছে, রাতে ঘুরতে ঘুরতে যায়, দেখতেছে যে সন্তানের লাশ, আমার সন্তানের দিকে কেউ তাকাইতো, সংস্কার আছে, আমার সন্তানের লাশ পড়েছে, ধরে বিশ্রী বাসায় ওদের দিকে ইঙ্গিত আকারে ইঙ্গিতে অসভ্য আচরণ করতেছে। তখন 2-1 জন মানুষ বলতেছে যে থাক, আপনারা এখন যায়েন না, ওই পুলিশ আসে নিয়ে যাবে। এখন ছেলের এই লাশ দেখি
আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গেছে, বলতেছে যে ওর একটা হাসপাতালে নির্মাণের রু আছে, বলতেছে রু আছে কি, মরার পরে ওরে কয়েক ঘন্টা যাবত মারছে, তখন রাতে 10টা 11টা 10টা বাজে। এর মধ্যে আমি আমার স্থানীয় যে এমপি আছে নুরুদ্দিন নয়ন, ওনার ফোন দিছি যে নয়ন ভাই, যে আমার ছেলেটা তো এমনি গেছে, ওর পোস্টমর্টমের দরকার নেই ভাই, আমার কিছু লাগবে না, একটু পাঠাই দেন, লাস্ট একটু পৌঁছাই দেন। একবার ফোন ধরছে, দ্বিতীয়বার ধরছে, এরপরে আর ফোন ধরে না, আজ পর্যন্ত আর ফোন ধরে নাই। তো এই গেছে, এর ফলে আমি আমার উপজেলা চেয়ারম্যানকে দিছি, রায়পুর উপজেলার। ও বলতেছে আমি তো অসহায়। তো গেছে, এইসব যাওয়ার পরে শেষ চেষ্টা হিসাবে চেষ্টা করি, এই সারা রাত গেছে। সেদিন হাসপাতালের আরএমও অনেক টাকা নিছে এই আমার মৃত সন্তানেরা, বলতেছে সবার এ হবে, কিন্তু এদের এই যদি আজকে বৈষম্য বৃদ্ধি হইতে এরা আমরা দিয়ে দিতাম, কিন্তু এরা তো সন্ত্রাসী, এদেরকে দেওয়া যাবে না। আমার ওয়াইফ বলতেছে আপনি কারা সন্ত্রাসী বলতেছেন, ওর দাদা হইলো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার পুরা শ্বশুরের পুরা পরিবার শিক্ষক, আমরা সব বোন শিক্ষক, আপনি বলতেছেন সন্ত্রাসী, আমার এক আদরের সন্তান, আমরা কি বলতেছি। আর আমি বলতেছে কথা বলিস না, যা কথা বললি পুলিশের কাছে দিয়ে দিই। এই গেছে, আর আমি এবার বলতেছে থানা থেকে লিখিত নিয়ে আয়, ঠিক আছে বলতেছে। ওসির কাছে গেছে, এই ওসি আমাদের রায়পুরে ছিল তখন, আমাকে আমার বাড়িতে খাইছে, আমার কত সম্মান। এই ওসির পায়ে দিচ্ছে আমার স্ত্রী, যে বাবা ভাই ভাই বলছে যে আমি অমুকের ওয়াইফ, আমার ছিলেন তো, আমার সন্তানটা দিয়ে দেন। ওসব আচরণ বিভিন্ন করার পরে দেয় নাই, বলতেছে পোস্টমর্টম যা দেওয়া যাচ্ছে না। পরের দিন দিনের 11টা পোস্টমর্টমের টাইম দিছে। একটা অ্যাম্বুলেন্স লক্ষ্মীপুর থেকে আমার বাড়িতে আইতে সর্বোচ্চ 7-8 মিনিটের মতো বা 10 মিনিট। এই অ্যাম্বুলেন্সটা 20,000 টাকা, 20,000 না 26,000 টাকা নিয়েছে, অ্যাম্বুলেন্সটা কিন্তু আসছে। অ্যাম্বুলেন্স আনি মসজিদের সামনে বা বাড়ির সামনে, মসজিদের সামনে রাখছে, ওরে দাফন করতে গেছে। এই দাফনের মুহূর্তেই খবর ছড়ে গেছে যে নেত্রী ক্ষমতা হস্তান্তর করছে বা ক্ষমতা ছাড়িয়ে দিছে, নেত্রী নাই, বিভিন্ন ভাষায় বলতেছে। আমি যে রক্তের মানুষগুলা, যে আপন মানুষগুলা লেখাপড়া করছে না, যারা আপন ছিল, তারা মিষ্টি বিতরণ করে আমার ছেলের লাশের সামনে। এই দৃশ্যগুলা আমি শুনি, আমি তো যাইতে পারি না, দেখতে পারি না। শেষে খবর দিব ঠিক জানাজার সময় দিছে, বিকাল 5টায়, জানাজা পড়তে পারেনি, তাদের 3টা বাজে দিছে। 3টা জানাজা পড়াই, খবর দিতে যাইবে এই মুহূর্তে আমার ভাই খোঁজ করতেছে, আমার ভাই যে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, উনি মাটিও দিতে পারেনি, চলে গেছে। তো এই আমার আরো ভাতিজারা ডাকতেছে, বড় জেঠু, বড় আব্বু, বড় আব্বাইন, উনি চলে গেছে এখান থেকে, উনি এখানে চলে গেছে। এখন লাস্ট কবর দেওয়ার মানুষের অভাব, যে আমি যে সমাজের জন্য, যে মানুষের জন্য এত কষ্ট করি, সেখানে আমার সন্তান কবর দেওয়ার মানুষ নেই। এইদিকে সন্তান হারানোর যন্ত্রণা বুঝতে না বুঝতে, যখন আমার টিভির পর্দা দেখতেছি, নেত্রী আপনার ক্ষমতা নাই, আমার সন্তান হারানোর বেদনা চেয়ে আরো বেশি বেদনা হয়ে গেছে। আমি তো ভাই, আমি তো ভাবছিলাম যে আর যেন লাশ না পড়ে, আমি গেলে যদি দেশ শান্তি হয়, সেটাই আমি চিন্তা করছিলাম। কিন্তু আমি তো জানতাম না যে তারপরেও এইরকম অত্যাচার করবে, এইভাবে মানুষ মারবে, এ তো কোনদিন ভাবতে পারি নাই। আমি এখানে এটুকু বলি, সবর করেন, এর বিচার নিশ্চয়ই হবে। কারণ এই কি অন্যায়, এ কি জুলুম, এ কি অত্যাচার। এতদিন মানুষের জন্য এত উন্নতি করলাম, এত কাজ করলাম, তার ফলটা তো সবাই ভোগ করলো। তারপরে এই নিষ্ঠুরতা কেন? আর আওয়ামী লীগ অপরাধটা কি করলো? দেশটা স্বাধীন করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন, আর তারপরে দেশের উন্নতি তো করছিলাম, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। অথচ এইরকম নিষ্ঠুর ভাবে মারবে আর আওয়ামী লীগ শেষ করে দেবে, এত সোজা না। আপনি বাপ সন্তান হারা, আমি জানি আপনার কষ্ট, কারণ আমিও তো বাপ মা ভাই বোন হারা। তা আমরাই হচ্ছে একমাত্র সান্ত্বনা। আপনি ধৈর্য ধরেন, আল্লাহ ডাকেন। আর এই জুলুম অত্যাচার যারা করছে, এদের শাস্তি একদিন ইনশাল্লাহ বাংলাদেশে হবে, বাংলাদেশের মানুষই করবে। এই ভয় ভীতি দিয়ে কতদিন আটকে রাখবে মানুষকে? পারবে না। আফা 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 যে যে স্কুলে যে স্কুলে আমার বাড়ির পাশের স্কুলে, আফা আমার বাড়ির পাশের স্কুলে আমার ওয়াইফ শিক্ষকতা করেন। আফা ওই স্কুলের জন্য কত কিছু আমি এনে দিচ্ছি এমপি থেকে, কত কিছু করছি, আমার স্ত্রী সম্মানের সহিত থাকতো। ওই স্কুলে আশপাশের গরিব পোলাপান যায়, 1 মাস 1.5 মাস তো যায় না, ও অসুস্থ ছিল, এখন মানসিক অসুস্থ, একটু স্কুলে গেছে, যাওয়ার পরে বলতেছে এই ছবি এগুলো নামা, বহুত দেখাইছে। আর ওই বলতেছে
যে আমার রাফি কি কোনো অপরাধী ছিল, বা কেন, কি জন্য তোরা এরকম ব্যবহার করস? বলতেছে যে না, রাফি অপরাধ এডে, বিশ্রী ভাষায় আর কি যা বলা বলা জানে এখানে, যে ওই ছাত্রলীগ তোর এটাই অপরাধ। তো আমি বলছি আমার ছেলে, ও বলতেছে আমার রাফির মা বলতেছে ওই ছেলেটা তো 6 মাস 1 বছর ছাত্রলীগ করার অপরাধ পাইছে, আর রাফির বাবা তোমার জন্য এত কিছু করছে। তো ওর তো জীবনে যা রোজগার বিদেশের প্রবাসের সবকিছু তো তোমাকে দিছে, ওরা তো জীবনে কিছু চায় নাই, তাহলে এরপরে তুমি আমার হাতে এই ছবি নামাইতে হইব? তো জিদ করে বলছে যে এই ছবি একদিন হয়তো আবার তোদের হাতে উঠে, রাফির বাবা যদি বাঁচি থাকে আবার নেতৃত্বের সাই, এই ঘরে থেকে আর স্কুলে যাইতে পারে না। 150 টাকায় দৈনিক রিক্সা ভাড়া যাইতে 150 বাবার বাড়ি থেকে মাঝে মধ্যে স্কুলে আসে। এখন এটা নিয়ে হুমকি, তুমি গভর্নমেন্টে চাকরি করো আর তোমরা সরকারের বিরুদ্ধে করো। মানে মানসিক যন্ত্রণা, আমার ঘরটা সেফ নেই, অনেক কষ্ট করি আমি একটা সুন্দর করে একটা ঘর বানাইছিলাম, একটা বিল্ডিং বানাইছি, আমার বাড়িটা ভাঙছিল, আমার সন্তান ছোট অবুঝ শিশুগুলো আজকে অনাথ, আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে মানসিক ভাবে, বলতেছে আমার ভাইয়া আসে না কেন, একটু ভাইয়ের মোবাইলটা দেখতাম, কেউ আসে না। আমার স্ত্রী 7 মাস আমার সাথে কথা বলে না, হুমু ভাই, হুমু ভাই, আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, লম্বা সময় চলে গেছে, আমাদের আরেকজন আছেন, আমাদের কথা তো বলবেন। constitutional leader। আমাদের সাথেই থাকুন। আভা, কিন্তু আভাকে একটা কথা বলি, আভা যদি আল্লাহ চায়, আমি একবার গণভবনে গেছিলাম লক্ষ্মীপুর জেলার তৃণমূলের মত বিনিময়, আপনার কথা শুনছি আভা, আল্লাহ যদি আপনাকে সুস্থভাবে আবার এই দেশে আনে, আল্লাহ যদি আমাদের দলকে আবার পুনরায় ক্ষমতা আনে, আবার আমাকে একটু কথা বলার, আমার এই লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নিয়ে কথা বলার একটু সুযোগ দিয়ে নেত্রী, এই দলটা শেষ নেত্রী লক্ষ্মীপুরে, ছোট আগর যদি সঠিক নেতৃত্ব দিত নেতারা, একটা লোক মারা যেত না। এই নেতারা শুধু নিজেদের আওয়ামী লীগ নে- হয়ে গেছে, আওয়ামী লীগ নে- নেত্রী। হুমু ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার জি আভা, দোয়া করবেন। সর্বশেষ এবার বলবেন শহীদ ইউসুফ মেজির সহধর্মিণী কুলসুম আক্তার। কুলসুম আক্তার, আপনি বলুন, সংক্ষেপে বলুন। কুলসুম একটু জোরে বলুন। সালাম আলাইকুম। জি। সালাম আলাইকুম। হাই না তো কুসুম কইছে কিলে। জি, আপনি বলুন। ইউসুফ মিজিদ, ওনার তো স্ত্রীর নাম হয়েছে শাহিন আক্তার, কুসুম না। শাহিন আক্তার ভুল জি বলছে, জি তাহলে গিয়ে ভুল তথ্যটা পাঠাইছিল। এনিওয়ে, বলুন আপনি শাহিন আক্তার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাহিন আক্তার, আপনি বলুন, আপনার কথা বলুন। বলুন, আমার স্বামী সকালবেলা ঘুম থেকে 9টা বাজে, ওটা ঘুম থেকে উঠে আমার বলে নাস্তা দেও। তার সাথে আমার স্বামী ফোন আসতে আছে, খালি ঘুরিয়ে ফোন আসতে আছে, ফোন আসে, ওই সেই নাস্তার দিকে আর খেয়াল করে না। সে প্যান্ট শার্ট হিন্দি, আমার 2টা মোবাইল ছিল, তার মোবাইল, সেই মোবাইল 2টা নিয়ে ফেল, 30,000 টাকা ছিল। তখন আমি কই নাস্তা খাইতেন না নি? আমরা কই দেন, কয় আমি তো একটু লক্ষ্মীপুর যাই। তাই লক্ষ্মীপুর সারা দেশে দিয়ে উনি গে আমি আমনে কিনলে লক্ষ্মীপুর যাই, কয় না আমি লক্ষ্মীপুর যাই, আমি জান লাগবো। তো সে এমন টাইমে সে গাড়ি চালু দি, সে চলে গেছে গা। চলে যাওয়ার পরে সারাদিন আমি মনে করছি সে সাইডে সে কন্ট্রাক্টারি করতো, আমার আর এত খবর নাই। আর গরম মোবাইলও ছিল না, গরম মোবাইল নেই, সেই তো মোবাইল দোনোটাই লই চলে গেছে গা। তখন সন্ধ্যাবেলায় এখন আমার মেজে মেয়ে আসি, কো আম্মু লক্ষ্মীপুর বেলে মানুষ মারা গেছে, আব্বু কো নাই। তখন আমার কলসের তলে কামড় দিয়েছে, কামড় দিয়েছে। এটা তখন আমি একজনের কাছে গেছি দৌড়াই, আমি যাই কই আপনাকে কেউ লক্ষ্মীপুর গেছে নি? কো হ লক্ষ্মী গো যাই দে খালি কাল ঠাড়াঠাড়ি ঠাড়াঠাড়ি। তখন আমি হে করে কই কি ব্যাপার আঙ্গো জানাতে আব্বু কো নাই? কয় হে তো টিপু সালাউদ্দিন টিপুরের বাসা, সালাউদ্দিন টিপুর বাসাতে বলে নিরাপদ আছে। ওখানে আমি যত বড় হয় অন্য মানুষের মোবাইলে ফোন দিয়ে ফোন ঢুকে না, ফোন ঢুকে না কোনো প্রকারে। সন্ধ্যার পরে সবার মোবাইলে চলে এসে রোডের উপরে মারি আলাইতেছে।
আরে যত মানুষকে বলি কেউ যাইতে শিয়ার হয় না, লক্ষ্মীপুর যাওয়া যাইতো না, লক্ষ্মীপুর যাওয়ানোর কোনো প্রশ্নই আসে না, লক্ষ্মীপুরে যে যায় কিনলে তার বাইরে পর্যন্ত যায় না, যত রকম চাইছি। তারপরে রাতে 3টা বাজে লক্ষ্মীপুরেতে অ্যাম্বুলেন্স আনছি, অ্যাম্বুলেন্স আনি আমি আমার বোন আমার ননদ সহকারে গেছি, যাই দেই সেই জায়গাত নাই লাশ। তারপরে যাই দে সদর হাসপাতাল 7জন লাশ শোয়াই তুইছে, সবাই বলে যে লাশ কোনো পোস্টমর্টম করতে না, লাশ এমনি ছাড়ি দিব, সব লাশ ছাড়ি দিছে। তারপরে আমরা থানায় গেছি আরে থানার মধ্যে গেছি, আরে দারোয়ানটা বলে যে আপনারা সারারা সবাই আই ঘুম গেছে, 11টারে কে আরো সারারা উঠতো না, আপনারা এই জায়গায় যে বসে থাকেন 11টা পর্যন্ত, যা করেন না সেটা করবো আসি। তারপরে সেই জায়গায় গেছি, যাই একটা ছেলে আনি আইকে আমি একটু মোবাইলও কারো কাছে না, আমার বাড়িতে কেউ দেখানো কেউ একটু চেহারা দেখানো, একটা ছেলে আনি আমার মোবাইলে দেখাইছে, তখন তার বুকের মধ্যে পাঞ্জাবি গাছ ছিল, তার বুক দেখছি আরে মানে আমি এই জায়গায় পিটে গেছি গে, আরে আমারে আমার নন্দে আমার বইনে আমারে অনেক সেবা করি, যারা ঠিক করছে আমার ফ্যানের তলে নিয়ে শুয়ে বইয়ে তুইছে। পরে 11টা বাজে এই পাকে একজনে ফোন দিকে তার গাড়ি কোন জায়গাতে আছে একটু যাই ছাড়, তখন আমার নন্দে যাই গাড়ির তালাশ করতে যাই, গাড়ি জ্বালাই দিছে, 1.5 লাখ টাকার গাড়ি, সাথে 30,000 টাকা ছিল, 2টা মোবাইল ছিল, কিছুই পায় না। তারপরে 11টা বাজে স্যারেরা ওই ব্যাগের ভিতরে লাশ সমস্ত লাশ থুইছে, সমস্ত লাশের চেইন খুলে দিছে, আর আমার বোনে বলে এটা কত পোস্টমর্টম হইব, পোস্টমর্টম হইব, আপনি অনেক নজর চাইবেন নি, আপনি নজর দেখতেন না। আরে আমার দোতলার উপরে উঠেছে, দোতলার উপরে আমি দেখি কি মানুষ, সে জ্বর হইলে সহ্য করতে পারতো না, সে জ্বর হইলে একটু অসুখ হইলে সে সহ্য করতে পারতো না, সে এতগুলা বাড়ি কেমনে সহ্য করছে, এই জায়গা বাড়ি খুব খুব হলে দুনো সাইডে খুব হলে খুব, পিছনে সমস্ত বাড়ি হাতের তাল্লে সব খুবের খুব দুনো হাতের তাল্লে ছিদ্র হয়ে গেছে খুব। আমার স্বামী 1 ফুটা রক্ত নিয়ে সে মাটির তলে যাইতে পারে না, তারে সবাই বলে কারালয় নাচি আজকে তুই 1 ফুটে কেরম মারা মরছত, একটা মানুষ করে মরে তুমি এটা কেরি না মারা মরছত। এখন তোমার ছেলে মেয়েরা চাইতো না নি, নেত্রী তোমার ছেলে মেয়েরা চাইতো না নি, এখন আমার এই ছোট বাচ্চা গলে দেখে, আমি এই ছোট বাচ্চা গুলো কিভাবে চলবো, আমার ছেলের মেয়ের এই ছোট বাচ্চা 2টা বড় মেয়ে আমি এই ছোট বাচ্চা করে কিভাবে আমাদের সাগরের বাসায় তুই চলে গেছে কিনা, আমি এই ছোট বাচ্চা করে কিভাবে চললাম কিভাবে কিরকম, সবাই বলে এখন কি তোমার বাচ্চা করে দলের জন্য খরচ করছে, সে রুজি করছে হিসাবে দলের জন্য খরচ করছে, সে কিছু করতে পারে না, আমার ছেলে মেয়ে কিছু তুই যায় না। আমার এই 3টা মেয়ে, এই ছোট এই বাচ্চাটা ছেলে একটা, এই 7 বছরের এই ছেলের প্রতিটা মাসে 5,000 টাকার ওষুধে লাগে, ছেলেটা চূড়ান্ত অসুখ, ছেলের বুকের উপর নিয়ে সে ঘুম যাইতে 3টা মেয়ের আর একটা ছেলে দিছে আল্লাহ। ছেলে সবসময় আব্বু আব্বু কই ডাকে, শুধু আব্বু আব্বু কই ডাকে, আব্বু কোনায়, আব্বু আইয়ে না কে, আব্বু কোনায়। আমার একটা বড় ছেলে নাই, আমার তো চাইবো, আমি এখন কি করবো, আমি শাহিন আক্তার, আপনার বড় কন্যা জান্নাতুল ফেরদৌস সাথী কিছু বলতে চাইছিলেন, আমার সাথে কথা হয়েছিল, উনি কি একটু বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমার বাবা প্রথম থেকে আমলিক সাপোর্টার ছিল, আমরা ফ্যামিলিতে 3জন ছিলাম, আমি ভোটার ছিলাম, আমার মা ভোটার ছিল, আমার বাবা, আমরা 3জনে আমলিকের সাপোর্টে ছিলাম, আর আমার ভাই বোন আর 3জন ছোট, এদের এখনো ভোটার হওয়ার বয়স হয়নি। এখন আমার বাবা প্রথম থেকে আমলিক করতো, কিছুদিন যখন আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আমার বাবা রিক্সে ছিল, আমার বাবাকে হুমকি ধুমকি দিছে, অনেক রকমের টর্চারিং করছে,
করার পরে আমার বাবা তারপরে যখন নেত্রীর ডাক শুনছে, শোনার পরে আমার বাবা সকাল 9টা বাজে রওনা হয়েছে লক্ষ্মীপুরের দিকে। রওনা হওয়ার পরে আমার বাবার মোবাইল 3টার পর থেকে বন্ধ গেছে। সালাউদ্দিন টিপু ওনার বাড়িতে আগুন ধরাই দিছে। আগুন ধরাই দেওয়ার পরে আমার বাবারে ওখান থেকে জীবন বাঁচানোর লাইগা বাইর হয়েছে, আরে ওখান থেকে আমার বাবা নির্মল ভাবে পিছন থেকে কোবাইছে কাল সমানে। কোপ যে দিছে, কোপের সাথে ঘাড় গুলা আলগা হয়ে গেছে আমার বাবা। দুই পাশে 2টা কোপ দিছে, মাথায় কোপ দিছে, হাতে পায়ে, ওনার সম্পূর্ণ শরীরে কোপের দাগ। ওনারে কোপ দিয়ে দিয়ে শেষ করছে। না আমার কথা বলতে। তারপরে আমার বাবার লাশ যে আমরা আনিয়াম, ওরকম আমাদের কোনো কিছুই ছিল না। কেউ আমাদেরকে খবর দেয়নি। আমরা 3টার পরে ফোন দিতেছি, আমার বাবার ফোন সবগুলা বন্ধ। 9টার পরে আমরা খবর পাইছি যে আমার বাবার মারা গেছে। তখনও আমরা শনাক্ত পাইতেছি না আমার বাবা কই আছে। আমার একটা বড় ভাই নাই, আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, আমার বাবা কই আছে আমরা তখনও পাইতেছি না। আমরা পাগলের মতো খুঁজতেছি, যারে ধরি সে বলতেছে সেরে মারি হেলাইবো, আমরা যাইতে পাইতেছি না। আমরা মেয়ে মানুষ, আমরা কই যাবো? আমরা তো কোনো জায়গা চিনিও না, যাইতেও পাইতেছি না। একটা গাড়ি যাইতে চাইতেছে না লক্ষ্মীপুরের মধ্যে। অনেক কষ্টের পরে আমরা রাত 2টা বাজে আমরা একটা গাড়ি ঠিক করি, সদর হসপিটাল যাওয়ার পরে দেখি আমার বাবা শোয়াই থইছে। তখন আমার বাবারে শোয়াই দেওয়ার পরে তখন যে আমরা আমার বাবারে পাইছি। রাত 9টা পর্যন্ত টিপুর বাড়ির সামনে আমার বাবার লাশ পড়ে রয়েছে। 9টার পরে তখন সেনাবাহিনীরা আমার বাবার লাশ উদ্ধার করছে। আমার বাবার লাশ দিতেছে না, যে যা হেরে মারি হেলাইবো, টিপুরে না বাইর করে দিলে আমার বাবারে মারি হেলাই দিব। বাবারে তো মারি হেলাইছে, এখন আমাদেরকে মারি হেলাইবো। কেউরে যাইতে দিতেছে না বাবার লাশের সামনে, আমরা কেউ যাইতে পারতেছি না। না যাওয়াতে সেনাবাহিনীরা আমার বাবার লাশ উদ্ধার করছে। উদ্ধার করে ওনারা সদর হসপিটালের মধ্যে নিয়ে রাখছে। রাখার পরে আমরা রাত 2টার পরে যাইতে পারছি আমার বাবার কাছে। যাওয়ার পরে এটা 4 আগস্ট। 5 আগস্ট পরের দিন সকালবেলা, রাত্রে তো আর আমার বাবারা দেয়নি। পরের দিন সকালবেলা আমার বাবারা আনানোর ব্যবস্থা আমাদেরকে করতে দিতেছে না। সদর হসপিটালের আশেপাশে হেরা ঘুরতেছে, আমাদেরকে মারি ফেলাইব। তারপরে অনেক কষ্টের পরে যাই আমরা আমার বাবার ব্যবস্থা করার পরে 5 আগস্ট আপনার 3টার দিকে আমার বাবারে আমরা যখন আনার ব্যবস্থা করছি, অনেক কষ্টের পরে সবাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, কান্নাকাটি করি। পরে আমার বাবার একটা গাড়ি ছিল, ওই গাড়িটা ওরা আগুন দিয়ে জ্বালাই ফেলাই দিছে। সাইডে সাইডে উনি কাজ করতো, তো উনি ওই যে কন্ট্রাক্টদারি করতো, ওনার গাড়িটা আগুন দিয়ে জ্বালাই ফেলাই দিছে। তারপরে দিয়ে আমরা ধরেন আপনার আনার ব্যবস্থা যখন করছি 3টা বাজে, তখন আমার বাবারা আনতে দিতেছে না। রাস্তাঘাটে আমার বাবার লাশ হেরা গাড়ি আটক করে ফেলাইছে। তারপরে আমরা মেয়েরা সবাই কান্নাকাটি করি, সবাই রে এই জামাত বিএমপি এগো হাতে পায়ে ধরি। অনেক কান্নাকাটির পরে যে আমরা আমার বাবারে আনতে পারছি 4টা বাজে। আনার পরে আমার বাবারে যে দাফন কাফন করিয়া আমরা মানুষ পাইতেছি না, সবাই হুমকির মুখে আছি। অনেক কষ্টের পরে যে আমার বাবারে সন্ধ্যার পরে যে আমরা দাফন করতে হয়েছি, কবর দিতে হয়েছি। এর আগে আমরা পারি নাই কেউ কিছু করতে। আমাদের কোনো কেউ নাই, কোনো একজন বড় গার্ডিয়ান যে আছে ওরকমও কেউ না। আমার বাবা ছাড়া আমাদের কেউ ছিল না। যাক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একবারে শেষ প্রান্তে জান্নাতুল ফেরদৌস সাথী। আহ নজরুল, আমি জি, একটু আমরা কথা বলতে চাই। আমি একটু কথা বলতে চাই, কে এটা? বলবো? জি বলেন। আপনি বলেন। আমি ওই তানজিলের আম্মু, ওই যে আমার বড় ছেলে অনেকগুলা মামলা দিছে। এখন আবার ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা দিছে। অনেকগুলা ও মামলা কিছু পড়ছে না, ওর মামলা নামে। কিন্তু করেন না, এটা 4 আমি আগস্টের আমার ঘটনায় সবার লক্ষ্মীপুরের ওই মামলাগুলা পড়ছে। অনেকগুলা মামলা পড়ছে ওর নামে, কিন্তু ওর কাছেও ওরা নাই, ওরা ধারেও নাই। ওরা নিজেরা মারে, ওরা নিজেরা মারে আর আমাকে উপরে মামলা দেয়। ওরা নিজেরা মারে আর আমার উপরে মামলা দেয়। ওদের কাজ হলো নিজেরা মারবে আর মামলাগুলি জি, আমাকে উপরে দেবে। আর জি, আমার বিরুদ্ধে তো সবার মামলা। আপনি ধৈর্য জি, ধরেন, ওর কিচ্ছু হবে হ্যাঁ, না, আল্লাহ আছে।
আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক প্রিয়, আছে, শেষ হ্যাঁ করুন নজরুল। হ্যাঁ জি, শ্রদ্ধ নেত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শহীদদের স্বজনদের অসহ দুঃখভোগের কথা শুনলাম আমরা। এক কালো অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশে। বিচারহীনতার অপসংস্কৃতির চর্চা হচ্ছে একুন বাংলাদেশ। এই দেশ তো আমরা চাইনি। খুনি ইউনূসগঞ্জের অপশাসনের অবসান যে ঘটবে সে বিষয়ে আশাবাদী হতে চাই আমরা। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সমাপনী বক্তব্যে আমাদের প্রিয় নেত্রীর কাছ থেকে প্রত্যাশার কথা শুনতে চাই। প্রিয় দর্শক এবং আজকের পর্বে অংশগ্রহণকারী, আপনাদের সঙ্গে এখন আবার একটু কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মানব কল্যাণে নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি শুধু এটুকুই বলবো যে আজকে আমরা যারা স্বজন হারা তাদের কথা শুনলাম, শুধু আমি না, আমি আশা করি আমাদের দেশবাসীও শুনলেন। এখন আপনারাই বিচার করুন যে এই যে একটার পর একটা খুন, এবং শুধু খুন করা না, গোটা পরিবারকে হত্যা করার হুমকি, লাশ দেবে না, লাশ দিতে বাধা। কি অবস্থায় দেশের, আমরা কোথায় বাস করছি? একবার চিন্তা করে দেখেন তো। আমি তো 15 বছরের উপরে ক্ষমতা একটা না, এ অবস্থা তো হয়নি কখনো। দলমত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে চলতে পেরেছে, কথা বলতে পেরেছে, শান্তিতে থাকতে পেরেছে, নিরাপদে থাকতে পেরেছে, জীবনযাত্রা চালাতে পেরেছে। আর আজকে ঘরে ঘরে লাশ। আর কি আওয়ামী লীগ থাকবে না? এতই সোজা আওয়ামী লীগের শেষ করে দেওয়া? কিন্তু আজকে যে এতগুলি মানুষের জীবন নিল, আজকে যে এতগুলি পরিবার অসহায়, আজকে সবাইকে এক হতে হবে। আর এই খুনি জঙ্গি, সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, আর তাদের কাছে ব্যবহার করা। আর জামাত বিএনপি মানুষ খুন করা ছাড়া, এদের আর দুর্নীতি করা ছাড়া আর কোনো নাই। এদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, এবং সবাই মিলে আসেন আমরা এই দেশটাকে এই জঙ্গি মুক্ত করি, জঙ্গি ইউনূসের হাত থেকে মুক্ত করি, আর মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিয়ে এসে। আর যারা স্বজনেরা, তাদের খালি বলবো যে আমি তো আছি আপনাদের পাশে। আমিও তো একজন আপনজন হারা, তারপরেও বারবার মৃত্যুমুখী হয়ে আমি কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ যাব। আর এর প্রতিকার ইনশাল্লাহ করবো। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। আমি খালি যাদের কষ্ট আমি জানি, যতদূর পারি আমরা সহযোগিতা করব। শুধু এই দোয়া চাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় নেত্রী, বাংলাদেশ আপনাকে চিরজীবী অসংখ্য হোক। আমি আছি। আমি এই স্বজনহারা যারা, তাদের সাথে আমি আছি, এটুকুই খালি আমি বলবো। আর হয়তো আমি বড় বড় সান্ত্বনা তাদের জন্য, কারণ আমি তো একদিনেই আমি আর রেহানা মা বাপ ভাই সব হারালাম। আর আমাদেরকে বারবার হত্যার চেষ্টা। আর আজকে অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের, মুক্তিযোদ্ধাদের হত্যা করছে, তাদের পরিবারগুলিকে পর্যন্ত মানে নির্যাতন করছে, তাদের সহায় সম্পত্তি সব আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো যারা এটা করেছে তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে। বেঁচে যখন আছি সেই বিচার আমি করব ইনশাল্লাহ। আর ওই খুনি জঙ্গি ইউনূস ক্ষমতায় এসে, ক্ষমতায় বসেই আজকে সমস্ত বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে, এক একটা পরিবার শেষ করছে, দেশের মানুষকে সর্বনাশ করে দিচ্ছে। এই সর্বনাশের হাত থেকে, এই সর্বনাশের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এই সর্বনাশা ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এই জামাত বিএনপি জঙ্গি, দেশবাসীর কাছেই আমি বিচার চাই, এবং আপনারা একটু এক হন এদের বিরুদ্ধে, এটা আমি বলবো। আর আমি যারা আজকে আপনজন কথা বললাম, তাদের এটুকুই বলতে পারি যে আমি তো আছি আপনাদের পাশে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশেই থাকবো। তার যা লাগে সব রকম সহযোগিতা করব। আর
সারা বাংলাদেশের মানুষকে এটা বলবো যে আপনাদের এখন এক হওয়ার সময় হয়ে গেছে। আর এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিদের প্রতিরোধ করবার জন্য যার যা আছে তাই নিয়ে সেইভাবেই আপনারা রুখে দাঁড়ান। মানুষের শক্তি কিন্তু বড় শক্তি, কথাটা মনে রাখেন। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। প্রিয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শেষ করি কবি শামসুর রহমানের কবিতা দিয়ে। দেখো, একে একে সকলেই যাচ্ছে বিপথে অধপাপ, বিশ্বস্ততা চোরা গর্ত খুঁড়ছে সুরীদের জন্য, সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন কোমরের ভাঙা পাত্রের মতো, চাটুকারদের ঠুটে অষ্টপ্রহর ছুটে কথার তুবরি। দেখো, এখানে আজ কাকার কুকিলের মধ্যে কোনো ভেদ নেই। নানা সলছুতায় স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেফ বাজের দল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে, কথা হবে আগামী পর্বে। জয় বাংলা, জয়